হদ যে আইনটা আছে এটা শুনতে ভীতিকর, তবে প্রমাণ করা কঠিন। কিসাস যেটা প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, এটা শুনতেই দেখবেন একটা ইনসাফ, শুনতে দেখবেন একদম বরাবর, একদম সমান সমান। এটা একটা সমাজে কিভাবে ডিটারেন্স তৈরি করবে, আমি যাই করি না কেন আমার সাথেও ঠিক বরাবর তাই করা হবে। তাদের হচ্ছে মূল প্র্যাকটিক্যাল যে বিচার। হদ হচ্ছে ভীতি তৈরি করা এবং সমাজকে শেখানোর জন্য। মাইকেল সামার্স ওনার একটা কথা আছে, উনি বলতেছেন যে প্রত্যেকটা মৃত্যুদণ্ড পরের বছর 74টা করে খুন কমায়। আমরা যত কিছু দেখি, যত কিছু শুনি, এর মধ্যে 99% ইনফরমেশন আমাদের ব্রেন ভুলে যায়। ভুলবো না কোনটা? ভুলবো না হচ্ছে ওইটা যেটার সাথে একটু কষ্ট আছে, নকশা স্টিমুলাস। ব্রেন কাজ করে রিওয়ার্ড আর পানিশমেন্ট। আমি যদি কোনো কিছুতে মজা পাই সেটা আমি করি, অথবা কোনো কিছুতে যদি আমি শাস্তি যদি আমার সামনে থাকে সেটা আমি নিজে কন্ট্রোল করে ফেলবো। কারাদণ্ড অপরাধ কমানোর জন্য কার্যকরী নয়। লম্বা কারাদণ্ড অপরাধ কমায় না। এই একজনের অপরাধের কারণে আরেকজন শাস্তি পায়, তার স্ত্রী সন্তান কষ্ট পায়। কারাদণ্ডের ফলে পুনরায় অপরাধ প্রবণতা বাড়তে পারে। কারাদণ্ড রাষ্ট্রের জন্য অর্থনৈতিক দায়। এর বিপরীতে ইসলাম বলতেছে বেত্রাঘাত। প্রকাশ্যে মানুষের সামনে এক নম্বর হচ্ছে তার একটা মানসিক শাস্তি হলো অপমান, দুই নম্বর হচ্ছে তার একটা শারীরিক শাস্তি হয়েছে। ফৌজদারি অপরাধের তোলা ধাপ আছে এবং প্রত্যেকটা ধাপ হাইলি ম্যানিপুলেটেবল। একটা গুরুত্বপূর্ণ মূলনীতি আছে, জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড। তারা তালেবানের বিচার ব্যবস্থা নিয়ে রিপোর্ট করছে। তারা বলতেছে যে তালেবানের বিচার ব্যবস্থার সবচাইতে বড় সুবিধা হচ্ছে স্পিড। এখানে ব্যুরোক্রেটিক রেড টেপ নাই। হ্যাঁ, এই নথিপত্র, এই সেই টেবিল থেকে ওই টেবিল, ওই টেবিল থেকে ওই টেবিল, এই সমস্ত ঝামেলা নাই। 2 বছরে তালেবান জাজেস রিজলভ 3 লক্ষ কেস তারা সলিউশন করছে। দেখেন, এখানে আমি কিছু বিষয় সামারাইজ করার চেষ্টা করছি যে হদ, আমরা যে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম যে হদ যে আইনটা আছে এটা শুনতে ভীতিকর। এই আমাদের আগের মূলনীতির সাথে মিলান, এই মূলনীতিগুলোর সাথে মিলাবেন, ঠিক আছে? শুনতে ভীতিকর, তবে প্রমাণ করা কঠিন। কারণ যেহেতু এটা আল্লাহর হক, আল্লাহ তাআলা ছেড়ে দিয়ে রাখছেন এটাকে। মানে এমন ভাবে আল্লাহ করছেন যেন শুনতে শোনা যাবে কঠিন, সমাজকে আল্লাহ কন্ট্রোল করবেন এইভাবে, কিন্তু প্রমাণে যখন যাবে তখন এটা প্রমাণিত হওয়া হবে কঠিন, যাতে করে এটা হদ না হয়ে, এটা ওই অত ভীতিকর শাস্তি যেন না হয়ে তাজিরের দিকে চলে আসে। এই জন্য প্রমাণের শর্তগুলো অনেক কঠিন, ঠিক আছে? আরেকটা যেটা বললাম কেবলই যে প্রকাশ্য অপরাধ, প্রকাশ্য অপরাধ তো আপনাকে কন্ট্রোল করতেই হবে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা এরকম ভাবে এটাকে সেট করছেন যে মানে প্রকাশ্য অপরাধ যদি হয় এটাকে যেন নিয়ন্ত্রণ করা যায়, আর যদি অপ্রকাশ্য অপরাধ হয় তাহলে সেক্ষেত্রে এটা যেন এত কঠিন শাস্তি না হইয়া এটা যেন তাজিরের দিকে চলে যায়। রহিত হওয়া সহজ, সামান্য সন্দেহে রহিত হয়ে যাবে, কোনো সন্দেহ থাকা যাবে না। বিন্দু মাত্র যদি কোনো জায়গায় কোনো সন্দেহ তৈরি হয়, যেমন ধরেন 4 জন সাক্ষী পাওয়া গেছে, 4 জন সাক্ষীর মধ্যে 3 জনের কথা মিলতেছে। একজন জিনা, ধরেন এক লোক জিনা করছে, তার বিরুদ্ধে 4 জন সাক্ষী পাওয়া গেল, কথার কথা 4 জন সাক্ষীর মধ্যে 3 জনের কথাবার্তা একদিকে গেছে, একজনের কথা মিলতেছে না। ঘটনার পরিস্থিতি, ঘটনার টাইম, হ্যাঁ, ঘটনার বিস্তারিত বিবরণগুলা একজন মিলতেছে না, তাহলে কি? তাহলে সাথে সাথে হদ আর থাকবে না, এটা তখন তাজিরের আন্ডারে চলে যাবে। বুঝা গেল? রহিত হওয়া খুব সহজ। আর হচ্ছে কিন্তু এই যে শুনতে যে ভীতিকর লাগে এবং বছরে যে একটা হবে বা 5 বছরে একটা হবে, একটা এক্সিকিউট হবে, এর ফলে সমাজে ব্যাপক ডিটারেন্স তৈরি হবে। ব্যাপক ডিটারেন্স, এটা আমি সামনে আলোচনা করবো কিভাবে আমাদের ব্রেন কাজ করে, আমাদের ব্রেইনে কিভাবে ডিটারেন্স বা বিরত থাকা। ডিটারেন্স শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, বিরত থাকা। আমাদের ব্রেন কোন একটা কাজ কিভাবে বিরত থাকে এটা আমি সামনে একটু দেখানোর চেষ্টা করবো। তাহলে হদ শব্দটা মানে এটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই সমস্ত জিনিস পড়লে পরে মনে হয়, আমি তো একটু ডাক্তারি পড়ছি তো আমার এগুলো, আমি এই জিনিসগুলো একটু টের পাই আর কি, যে এই শাস্তিগুলা এমন একজন দিচ্ছেন, এমন একজন ঠিক করছেন, যিনি আমাদের বডির স্রষ্টা, যিনি আমাদের ব্রেইন, আমাদের সাইকোলজি, আমাদের ব্রেন ম্যাপ, হ্যাঁ, আমাদের হরমোনাল প্রোফাইল কিভাবে কাজ করে আমাদের বডির মধ্যে, এই সব কিছু যিনি জানেন, তিনি এই আইনগুলো তৈরি করছেন। মানে আমি যতবার এই আইনগুলো পড়তে যাই ততবার আমার মধ্যে এই ফিলিংটা আসে যে এই আইনটা এমন একজন তৈরি করছেন যিনি মানুষের বডি স্ট্রাকচার, মানুষের বডির ফিজিওলজি, কাজকর্ম, মানুষের ব্রেন কিভাবে কাজ করে, হ্যাঁ, ব্রেনের কোন জিনিস কেমনি কাজ করে, এই সব যিনি জানেন, এমন একজন এই আইনগুলো বানাইছে। আমি এটা বারবার ফিল করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, কিসাস যেটা দেখেন, কিসাস প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, এটা শুনতেই দেখবেন একটা ইনসাফ, ঠিক না? এটা আপনি শুনতে দেখবেন একদম বরাবর বরাবর বদলা, একদম সমান সমান। ইনসাফ, ইনসাফ মানে কি? সমান সমান, হ্যাঁ, সমান সমান। আমি এবং দেখেন এটা একটা সমাজে কিভাবে ডিটারেন্স তৈরি করবে, আমি যাই করি না কেন আমার সাথেও ঠিক বরাবর তাই করা হবে। এটা যখন সমাজের মধ্যে প্রতিষ্ঠা হয়ে যাবে, এরকম একটা একটা এরকম একটা থিম, এরকম একটা ভাইব সমাজের মধ্যে তৈরি হয়ে যাবে যে আমি যে কাজটাই করি না কেন হুবু ওইটাই আমার সাথে করা হবে, ওইটাই আমার সাথে করা হবে। এরকম যদি একটা জিনিসের সমাজে তৈরি করা যায়, তাহলে সমাজের মধ্যে একটা, দেখেন চিন্তা করেন কত সুন্দর একটা ব্যাপার। হ্যাঁ, আমি যেটাই করি না কেন আমি পার পাবো না, আমার সাথে হুবহু ওইটাই করা হবে। তাহলে ইসলামে দেখেন, মানে এটা শুনতেই কতটা ইনসাফমূলক এবং সমাজের মধ্যে একটা ডিটারেন্স তৈরি হচ্ছে।
সমাজের সব মানুষ কিন্তু অপরাধী না। আমি আপনি কি অপরাধী নাকি? অপরাধী না। কিছু কিছু মানুষ অপরাধ করে, কিন্তু এই কিছু কিছু মানুষের মধ্যে এই 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 জিনিসটা, চিন্তাটা দিয়ে দেওয়া যে আমি যাই করি না কেন আমার সাথেও বরাবর তাই করা হবে, তাহলে এই লোকটার মধ্যে কি একটা, হ্যাঁ, একটা মানে ডিটারেন্স তৈরি হবে না? ডিটারেন্স তৈরি হবে। এই জন্য দেখবেন আমরা যখন ছাত্রলীগ করতাম, ছাত্রলীগ করার টাইমে আমরা তো, ছাত্রলীগ তো জানেন, ছাত্রলীগে প্রচুর গ্রুপ থাকে, গ্রুপিং থাকে। ওই গ্রুপে গ্রুপে তো বিভিন্ন রেশারেশি থাকতো, কিন্তু ব্যাপার থাকতো এটা যে মুখে যা পারিস কর, প্রথম হিট করা যাবে না। মানে ফার্স্ট হিট, প্রথম হিটটা কে করলো এটা হচ্ছে প্রবলেম। মুখে পারলে তাকে গালিগালাজ দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করে দাও, কিন্তু হিট করা যাবে না। প্রথম হিট যে করবে সে অপরাধী। সুতরাং এই দেখেন একটা ডিটারেন্স কিন্তু তৈরি হয়ে গেছে যে প্রথম হিট করা যাবে না। হ্যাঁ, তো এইটা হচ্ছে কথা, যে হিট করলে এটার বদলা কিন্তু নেওয়া হবে, এটার বদলায় ওরা আবার হিট করবে পাল্টা। আমরা যদি হিট করি, পরের বার ওরা হিট করবে। সুতরাং এটা ক্যাম্পাসের পরিবেশটা নষ্ট হয়ে যাবে। সুতরাং হিট করা যাবে না। এই যে দেখেন, 2 নম্বর হচ্ছে ক্ষতি হলে পরে তো ক্ষতিপূরণ দিতে হবে রে বাবা। সেকুলার আইনে কোনো ক্ষতিপূরণ নাই। আমার যদি আজকে কেউ পিটায় 2টা চোখ নষ্ট করে দেয়, এটার ক্ষতিপূরণ কি আমার সেকুলার আইনে? আমি কি পাবো? কথার কথা, ও আমার 2টা চোখ নষ্ট করে দেওয়ার কারণে ওর 5 বছরের জেল হইলো। ও 5 বছর জেলখানায় আরামে খাওয়া দাওয়া করবে, ডিশ এন্টিনের সামনে বসে খাওয়া দাওয়া করবে, ও জেলখানায় আছে 5 বছর। আমার যে চোখ 2টা চলে গেল, আমি কি পাইলাম? আমার চোখ চলে যাওয়ার কারণে আমি আর ইনকাম করতে পারতেছি না, আমার পরিবার চলবে কিভাবে? তার মানে সেকুলার আইন যে ক্ষতিটা হইল, মজলুমের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতির ক্ষতিপূরণ সেকুলার আইন দেয় না। সেকুলার আইনে কোনো ক্ষতিপূরণ নাই। সে যে 5 বছর জেল খাটছে, এটার দ্বারা আমার কোনো ফায়দা নাই। সে যে 5 লাখ টাকা জরিমানা দিছে, এই জরিমানা আমার কাছে আসবে না, এটা সরকারি ফান্ডে চলে যাবে, আমার কাছে আসবে না। সুতরাং সেকুলার আইনের এটা একটা বড় সীমাবদ্ধতা যে সে ক্ষতির পূরণ করতে পারে না, ক্ষতির ক্ষতিপূরণ নাই। আজকে যদি আমার 2টা চোখ নষ্ট করে দেয় কেউ, তাহলে ইসলামী আইন হলে কি হবে? সে আমাকে সে আমাকে কি দিবে? 100 উটের দাম দিবে। 100 উটের দাম মানে কত? যদি কম করেও ধরি, কথা কথা 1 লাখ টাকা ধরলাম, 1 কোটি টাকা দিবে আমাকে। তাহলে এই যে আমি চোখ হারাইলাম, বা আমি জিহ্বা হারাইলাম, বা আমি আমার যৌন ক্ষমতা হারাই ফেললাম, তাহলে এটা একটা ক্ষতিপূরণ হলো না? হ্যাঁ, এটা একটা ক্ষতিপূরণ হলো। তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা সেকুলার আইন নাই। সেকুলার আইনে একটা একটা বড় প্রবলেম হচ্ছে যে কোনো ফৌজদারি ক্রিমিনাল কেস, আচ্ছা আমি সামনে আলোচনা করবো, এটা সামনে আলোচনা করবো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কিসাসের ক্ষেত্রে সবল এবং দুর্বলের মধ্যে ব্যালেন্স তৈরি করা। ব্যালেন্স, সবল, হে সবল, তুমি যা করবা করে কিন্তু তুমি পার পাবা না। দুর্বল, তোমার উপর যদি জুলুম হয়ও, সেই জুলুমের প্রতিবিধান হবে, কেউ তোমার উপর জুলুম করে পার পাবে না। এই যে সমাজের মধ্যে একটা সাম্যাবস্থা তৈরি করা, এইটা সেকুলার আইন করতে ব্যর্থ। এটা ইসলাম করে, এই কিসাসের মাধ্যমে করে। আমার একজন শক্তিশালী কেউ, একজন ধনী একজন মানুষ, এই যে দেখেন আমি উদাহরণ দেই, এই যে বসুন্ধরা সিটি, কি নাম, এই যে, আরে ভাই আনভির, হ্যাঁ হ্যাঁ, এই যে আনভির, যদিও তার এটা কোনো প্রমাণ হয় না যে সে করছে কিনা, বাট স্টিল আমি বলতেছি, যদি এইরকম কেউ যদি কোনো কারোর উপর জুলুম করে, তাহলে সে পার পেয়ে যাবে। সমাজের এই এই জিনিসটা যে টাকা থাকলে কোনো ব্যাপারই না, টাকা থাকলে সব কোনো ব্যাপার না। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে তো খারাপ সমাজের জন্য, ইসলাম তো এটা অ্যালাউ করবে না। সুতরাং যে দুর্বলকে তার বরাবর, সবল যে যা করবে দুর্বল তাই করতে পারবে, সবল যতটুকু করবে দুর্বল ততটুকু করতে পারবে। এই যে একটা মানে ইন্স্যুরেন্স, একটা নিশ্চয়তা, এটা ইসলামী সমাজ তৈরি করে আইনের মধ্য দিয়ে, এই কেসাসের মধ্য দিয়ে, ঠিক আছে? আরো কিছু মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক এবং সামাজিক বিষয় এখানে আছে। এক নম্বর হচ্ছে অর্থনৈতিক একটা বিষয়, আমি কিন্তু অলরেডি আলোচনা করে ফেলছি আপনাদের সাথে, যে এই কিসাসের মধ্যে একটা অর্থনৈতিক ব্যাপার আছে। হ্যাঁ, আমাকে যেমন হচ্ছে কথার কথা, আমার 5টা সন্তান, আমাকে একজন মেরে ফেলছে, এখন ওই লোকের ফাঁসি দিয়ে আমি কি করব? আমার পরিবারের কি লাভ? আমার এই 5টা ছেলের কি লাভ? 5টা বাচ্চার কি লাভ? আমার স্ত্রীর কি লাভ? আমার বাপ মার কি লাভ? এদেরকে কে দেখবে? এখন যদি আমার বাবা মারা, আমার সন্তানরা মিলে যদি চিন্তা করে যে আমাদের অবস্থা খুব খারাপ, এখন শক্তিও মারা গেছে, এখন ওই লোকটাকে যদি আমি শিরচ্ছেদ করে দেই, ও যদি মরে যায়, তাহলে তো আমাদের কোনো লাভ নাই। বরং ওর কাছ থেকে আমি 1 কোটি টাকা নিয়ে নেই, 100 উটের দাম নিয়ে নেই, নিলে পরে আমরা একটা সুন্দর, আমার এই বাচ্চাগুলো সুন্দরভাবে আমার বাঁচতে পারবো, আমার বাপ মার একটা ইচ্ছা হবে, আমার বাচ্চা কাচ্চাগুলো বাঁচতে পারবে। ঠিক আছে? তাহলে তারা এদিকে চলে যেতে পারে চাইলে, হয়ে গেল। তার মানে এটা একটা বিশাল একটা অর্থনৈতিক ব্যাপার আছে এখানে। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে সামাজিক ব্যাপারটা আমি কেবল আলোচনা করছি, যে এখানে একটা বরাবর একটা সাম্যাবস্থা তৈরি হবে, একটা বিরাট সমাজের মধ্যে সবাই সমান। তুমি কোন গ্রুপের লোক, কে কোন গ্রুপ হইলা, আর কে বস্তিতে থাকে, তার জীবনটা তুমি নিয়ে নিবা,
তার একটা চোখ তুমি তুলে দিবা, এত সহজ না। সবাই সমাজে কোন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকও যেমন সমান, ঠিক একইভাবে বস্তির একটা মানুষের সমান। এই যে একটা জিনিস তৈরি হয়ে গেল সমাজের মধ্যে, সামাজিক একটা অবস্থা। আর একটা মনস্তাত্ত্বিক ব্যাপার এখানে আছে, হ্যাঁ, যে ডিটারেন্স তৈরি, যে আমি যাই করি না কেন আমার কাছ থেকেও ঠিক ততটুকুই নিয়ে নেওয়া হবে। এই তিনটা বিষয় কিন্তু এখানে ইসলামটা বিচার ব্যবস্থার মধ্যে করে। সুতরাং পশ্চিমা বিশ্বের এই সমস্ত কাগজে, মানে তারা কাগজে কাগজে তৈরি করে এবং তারা অপরাধীর প্রতি সিম্প্যাথি রাখে। পশ্চিমা বিশ্ব অপরাধীর প্রতি তাদের সিম্প্যাথি, এটা আসলে ইসলামের এরকম না। ইসলাম মানে শুধুমাত্র কাগজে কলমে থাকবে, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন হবে না। ইসলাম হচ্ছে প্র্যাকটিক্যাল সমাধান। ওসব মানে গাল গল্প করা আর হচ্ছে কি বলে এই মানে হিজড়া টাইপ না ইসলাম আর কি। হ্যাঁ, ইসলাম হচ্ছে রিয়েল মানে ম্যানলি রিলিজিয়ান। আচ্ছা, প্রকৃত অর্থে ইসলাম কাজ করে। হ্যাঁ ভাই, এখানে একটা বিষয় একটু অ্যাড করা যায় ভাই, যে নিউজিল্যান্ডে যখন যে হত্যাটা হয়েছিল মসজিদে, নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে, অথচ ওনার কোনো বিচার হয়নি। মানে বিচার হয়েছে একটা নাম কস্তে, শাস্তি মৃত্যুদণ্ড তো হয়নি, এখনো সে বেঁচেই আছে। এই যে এরকম সিরিয়াল কিলারের কোনো ইয়ে নাই। মানে যারা যে সমস্ত যারা মৃত্যুদণ্ডের বিরোধী তারা বলতেছে না, মৃত্যুদণ্ড দেওয়াটা আসলে অমানবিক। তো মানবিকতার সংজ্ঞা কে ঠিক করবে, কোনটা মানবিক কোনটা অমানবিক, এটার সংজ্ঞা কে ঠিক করবে, তাই না? ব্যাপারটা হচ্ছে এটা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, তোমরা তার হে নবী আপনি আল্লাহ যেটা নাজিল করছে অনুযায়ী বিচার করেন, মানে মূর্খদের খেয়াল খুশির অনুসরণ করেন না। এগুলো তো ওদের খেয়াল খুশির অনুসরণ। আচ্ছা, আরেকটা জিনিস দেখি যে তাজিরের ফিলোসফিটা আমরা একটু দেখি। দেখেন, আমি এখানে একটা কথা লিখছি, হদ হচ্ছে ভয় দেখানোর দাঁত, আর তাজির হচ্ছে চিবানোর দাঁত। এই কথাটা বুঝতে পারছেন আপনারা কি বলছি? এটা একটা লেম্যান টার্ম, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। হ্যাঁ, সেটা হচ্ছে যে হদ হচ্ছে ওই যে বললাম বছরে একটা হবে, এত কঠিন এটা প্রমাণ হওয়া, শুনতে শোনা যাবে অনেক ভীতিকর। হ্যাঁ, ভয় দেখায়। দেখেন না, ওই যে বিভিন্ন বিভিন্ন প্রাণী যখন অ্যাটাক ফিল করে তখন সে দাঁত দেখায়, বড় করে দাঁত দেখায়, দাঁত খেচে। মানে হদ হচ্ছে ভয় দেখানো, সমাজকে ভয় দেখানো, কিন্তু প্রমাণ হওয়া কঠিন, বছরে একটাও হবে কিনা সন্দেহ আছে। আর তাজির হচ্ছে চিবানোর দাঁত, কারণ অধিকাংশ হদ মানে হদের যে অপরাধগুলা, এগুলা হদ যেহেতু হদের শর্ত পূরণ করবে না, এগুলো সবই তাজিরের দিকে চলে যাবে, তাজির হচ্ছে মূল প্র্যাকটিক্যাল যে বিচার, সেটা আসলে তাজিরেই হবে। হদ হচ্ছে ভীতি তৈরি করা এবং সমাজকে শেখানোর জন্য হদ। হ্যাঁ, এটা আমি বলার চেষ্টা করলাম। হদের যদি লেভেলের প্রমাণ না থাকে তাহলে তাজির বিচারকের বিবেচনার জন্য প্রশস্ত, কেবলই বললাম। বরং সেকুলার আইনই বেশি রিজিড, যেই ধারায় নির্দিষ্ট শাস্তি, ওই ধারা প্রমাণ হলে পরে ওই শাস্তি দিতে হবে, অন্য কোনো শাস্তি দেওয়া যাবে না। কিন্তু ইসলামী বিচার ব্যবস্থা বেশি প্রশস্ত, বেশি ফ্লেক্সিবল। সেইখানে বিচারক চাইলে অপরাধের মাত্রা, ওই সময়কার অপরাধের সংগঠনের টাইমে যে অপরাধের যে পরিস্থিতি, অপরাধীর মন মানসিকতা, অপরাধের প্রকৃতি, সমস্ত কিছু আমল নিয়ে তিনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন চাইলে সব। কিন্তু সেকুলার আইনে কিন্তু এসব কিছু, এইগুলো আমলে নেওয়ার কোনো সুযোগ নাই। যদি ওই ধারা প্রমাণিত হয় তাহলে ওই শাস্তি দিতে হবে, এই সমস্ত জিনিস আমলে নেওয়ার কোনো সুযোগ সেখানে নেই। বরং আমি তো বলতে চাই সেকুলার আইন বেশি অমানবিক, আমি বলতে চাই। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা এখানে দেখেন যে আমরা যদি শাস্তিগুলোকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে নৈতিক সমস্যা, অন্য কারো ক্ষতি হয় নাই, জাস্ট নৈতিক প্রবলেম। যেমন ধরেন ব্যভিচার, জেনা, দুজন সম্মতিতে করছে, তাই না? এটা নৈতিক সমস্যা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে প্রমাণ করা কঠিন করে দিয়েছেন, অব্যাহতির সুযোগ তৈরি করে দিয়েছেন। কিন্তু নৈতিক সমস্যা যদি প্রকাশ্য হয়ে যায়, এটা প্রকাশ্য হইতে দেওয়া যাবে না, এটা আবার পুরো সমাজের জন্য খারাপ, ঠিক না? নৈতিক সমস্যা যদি তুমি পার্সোনাল যদি থাকে, তো আল্লাহ তাআলা এটাকে প্রমাণ করাকে কঠিন করে দিয়েছেন, শাস্তি হওয়াকে কঠিন করে দিয়েছেন, অব্যাহতি পাওয়ার অনেক সুযোগ তৈরি করে দিয়েছেন। কিন্তু নৈতিক সমস্যা যদি প্রকাশ্য হয়ে চলে আসে, যদি চারজন লোক দেখে ফেলায় প্রকাশ্যে, যদি মদ খাইছো প্রকাশ্যে, তাহলে এটা তো আমি হইতে দিতে পারি না, এটা সমাজের জন্য খারাপ। অতএব তখন এটাকে হুদুদের আন্ডারে ফেলে দিতে হবে। আর যদি জুলুম হয়, সেইটাকে আবার মানে কি বলা যায়, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, সেইটাকে প্রতিবিধান হইতেই হবে। এবং সেটা যত কঠোরই শোনাক না কেন, চোখের বদলে চোখ, শুনতে যদি খারাপ শোনাও, এটাই হইতে হবে। জুলুমের ক্ষেত্রে প্রতিবিধান হইতেই হবে, সমাজের মধ্যে সাম্যাবস্থা তৈরি করতেই হবে।
দুর্বলের উপর সবলের জুলুম সমাজে প্রসার পেতে দেওয়া যাবে না। দুর্বলকে ইনসাফ দিতেই হবে, নইলে সমাজ টিকবে না। অতএব দুটা জিনিস, দুই ধরনের। একটা হচ্ছে যদি ইসলামের আইনে যদি নৈতিক সমস্যা দেখা হয়, তাহলে নৈতিক সমস্যাটাকে আল্লাহ তাআলা ওইভাবে সিস্টেম করছে। আর জুলুম যদি হয়, সেটার ব্যাপারটাকে আল্লাহ তাআলা ওইভাবে সিস্টেম করছেন যাতে করে সমাজের মধ্যে সাম্যাবস্থা তৈরি হয়। ঠিক আছে, এই দুটো জিনিস কিন্তু আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার একটা জিনিস দেখি আমরা, মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডের ক্ষেত্রে এটা নিয়ে প্রচুর মানে পশ্চিমা যারা যারা মানে কি বলে এটাকে, অপরাধ বিজ্ঞান, ক্রিমিনোলজিস্ট পশ্চিমা বিশ্বে যারা, তাদের মধ্যে এটা নিয়ে প্রচুর ইখতিলাফ আছে। হ্যাঁ, ইখতিলাফ আছে। আবার এখন তো গণতন্ত্রের যুগ, খালি ভোটাভুটি হয়। এখন ভোটার দেখা যাচ্ছে অধিকাংশ ক্রিমিনোলজিস্ট তারা বলতেছেন যে তারা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। অধিকাংশ প্রায় 90%, 92% ক্রিমিনোলজিস্ট তারা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, এবং তারা বলতেছেন যে মৃত্যুদণ্ডের ফলে অপরাধ কমানো যায় না। ঠিক আছে, মাত্র 8% ওনারা বলতেছেন না মৃত্যুদণ্ডের পক্ষে। এখন আমি এটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করছি যে যারা বলতেছেন যে মৃত্যুদণ্ডের ফলে অপরাধ কমে না, তাদের যুক্তিগুলা কি। তো ওনারা বলতেছেন যে যুক্তিগুলো কিছু অ্যাবসার্ড আমার কাছে মনে হলো। ওনারা বলতেছেন যে 2025 সালে এতগুলা 2025 সালে এত 35টা মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু 2025 সালে 200 খুন হয়েছে। মানে ওরা বলতে চাচ্ছেন যে যেই বছর মৃত্যুদণ্ড দেওয়া হলো এতগুলা, ওই বছরই এতগুলা খুন হইলো, তাহলে মৃত্যুদণ্ড অপরাধ কমে না। অথচ এটা কিন্তু একটা সোশ্যাল লার্নিং প্রসিডিউর। এখানে দুটো প্রবলেম আছে। একটা প্রবলেম হচ্ছে যে আপনি যেই বছর মৃত্যুদণ্ড দিচ্ছেন, ওই বছরই আপনি কেন এক্সপেক্ট করতেছেন যে মৃত্যুদণ্ড কমে যাবে, মানে খুনের হার কমে যাবে। আপনি পরের 5 বছর দেখেন, পরের 5 বছর অ্যানালাইজ করেন, পরের 10 বছর অ্যানালাইজ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে না, এটা একটা সোশ্যাল লার্নিং, মানুষ শিখতেছে, মানুষের শেখার মধ্যে জিনিসটা আসছে। আর 2 নম্বর হচ্ছে মৃত্যুদণ্ড যদি আপনি দেন একদম চিপায়, ওই কারাগারের ভিতরে কন্ডেম সেল থেকে ওইদিকে কেউ দেখলো না, কেউ জানলো না, 5 জন 3 জন দেখলো, এইটার দ্বারা তো ভাই আপনি সমাজকে শেখাতে পারবেন না। আপনি যদি সমাজকে ভীতি ভীতি বা মানে ভীতি তৈরি করতে চান সমাজের মধ্যে, তাহলে আপনি তো এটা গোপন দিয়ে লাভ নাই, এটা কিন্তু আপনার প্রকাশ্যে দেওয়া লাগবে, তাই না? এই দুটো প্রবলেম। তো এখানে দেখি, এখানে একজন মাইকেল সামার্স, ওনার একটা কথা আছে। উনি বলতেছেন যে তারা গবেষণা করে দেখছেন প্রত্যেকটা মৃত্যুদণ্ড পরের বছর 74টা করে খুন কমায়। প্রত্যেকটা মৃত্যুদণ্ড পরের বছরে 74টা করে খুন কমাচ্ছে। ঠিক আছে, উনি প্রায় 30 বছরের ডেটা নিছেন, 26 বছরের ডেটা নিছেন, নিয়ে উনি বিশ্লেষণ করে এটা দেখাইছেন যে যখন মৃত্যুদণ্ড বাড়ছে, মৃত্যুদণ্ড তখন খুন কমছে, আবার মৃত্যুদণ্ডকে যদি কমাই দেই তখন খুন বেড়ে গেছে। উনি দেখাচ্ছে যে 80 দশকের শুরুতে যখন মৃত্যুদণ্ড ফেরায় আনা হয়েছে, যখন তখন খুন কমে গেছে। হ্যাঁ, খুন আবার যখন মানে মৃত্যুদণ্ডের সংখ্যা যখন স্টিল মানে স্ট্যাটিক ছিল, তখন আবার খুন আস্তে আস্তে বেড়ে গেছে। আবার যখন মৃত্যুদণ্ড কার্যকর বেড়ে গেছে, তখন খুনের সংখ্যা আবার কমে গেছে। উনি এটা মানে ওনার রিসার্চ উনি দেখাইছেন। এইবার আমি আমার মেডিকেল সায়েন্সে আসি একটু, ঠিক আছে? মেডিকেল সায়েন্সে আসি, পানি খেয়ে নিই। আচ্ছা, দেখেন, এই যে আমি আমার মেডিকেল বই থেকে নিয়ে আসছি যে মানুষ, এইখানে দেখেন 99% আমরা যত কিছু দেখি, যত কিছু শুনি, যত কিছু আমরা ফিল করি, এর মধ্যে 99% ইনফরমেশন আমাদের ব্রেন ভুলে যায়। 99% ইনফরমেশন আমাদের ব্রেন ভুলে যায়। এই দেখেন, আপনি আমাকে যতই শোনান না কেন, যে ওই পেপারে, টিভিতে, রেডিওতে যতই শোনান যে এরশাদ শিকদারের ফাঁসি হয়েছে, এরশাদ শিকদারের ফাঁসি হয়েছে, আমি পড়ছি, পেপারে পড়ছি, টিভিতে দেখছি, আমি নিজেদের মধ্যে এটা আলোচনাও করছি, বাট স্টিল এইটা আমি ভুলে যাব। 99% ইনফরমেশন আমি ভুলে যাব। ভুলবো না কোনটা? এই দেখেন, ভুলবো না হচ্ছে ওইটা যেটার সাথে একটু কষ্ট আছে, নক্সাস স্টিমুলাস। মানে এটা হচ্ছে আমার নর্মাল ব্রেন সিগন্যাল। নর্মাল ব্রেন সিগন্যালের মধ্যে যদি নক্সাস স্টিমুলাই, কোনো কষ্ট আসে, কোনো কষ্টের অনুভূতি আমার সিগন্যালের মধ্যে অ্যাড হয়েছে, তাহলে সেক্ষেত্রে এটা আমি ভুলবো না, and become facilitated for days or weeks thereafter, এবং আরো বেশি, মানে অনেক বেশি দিন এটা আমি মনে রাখতে পারবো। হ্যাঁ, এমনকি যদি আমি এটা কোনো কারণে ভুলেও যাই, স্টিল এটা আমার মানে অনেক বেশি কনভার্টেড ব্যাক টু ফ্যাসিলিটি পাথওয়ে, এটা আমার আবার মনে পড়ে যাবে। সুতরাং আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমরা যে ইনফরমেশনগুলো নেই, এই ইনফরমেশনগুলোর মধ্যে যদি কিছুটা কষ্ট না থাকে,
তাহলে পরে ওইটা আমরা ভুলে যাব, ওইটা আমরা ভুলে যাব। সুতরাং এমন মানে 1 নাম্বার হচ্ছে যে আমাকে এই দেখেন সময়ের সাথে সাথে আমার কাছে গুরুত্বহীন হয়ে যাবে। যদি আমাকে একবার আপনি দেখাই দিতে পারেন, চোখে যদি যে কোনো জিনিস দেখলে বেশি মনে থাকে, তাই না? এই জন্য এখন অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন, হ্যাঁ, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন কথাগুলো খুব বেশি আসতেছে, যে লার্নিং প্রসেসের ক্ষেত্রে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বেশি আমাকে আমাকে মনে রাখতে সাহায্য করে। তাহলে যদি আমাকে একবার আপনি দেখাই দিতে পারতেন, এর সাথে ফাঁসিটা যদি আমার চোখের সামনে হইতো, তাহলে এটা আমার বিস্তারিতভাবে দীর্ঘদিন আমার এটা মনে থাকবে। আরো পরবর্তীতে যদিও আমার আরো বহু তথ্য অ্যাড হয়েছে আমার মাথার মধ্যে, কিন্তু ওই স্মৃতিটা আমি ভুলে যেতে পারবো না, ঠিক আছে? এবং এই স্মৃতিটা আমার মানে স্থায়ী এবং তাজা তাজা থাকবে, আমার আমার ব্রেনের মধ্যে তাজা থাকবে। এবং এইটার সাথে এই যে মৃত্যুদণ্ড দেখা, এই দেখার সাথে একটু কষ্ট আছে, তাই না? এটা একটা একটা কষ্টকর দেখাটা, তো একটা মৃত্যুদণ্ড দেখাটা কষ্টকর না আমার জন্য? প্রত্যেকের জন্য কষ্টকর। এবং আরো যদি এটার যদি মাথাটা কেটে ফেলা হয়, একটু ব্লিডিং হলো, রক্তপাত হয়েছে, হ্যাঁ, মানুষটা খাট করে পড়ে গেল, মাথাটা কেটে ফেলা হলো, এটা দেখাটা কষ্টকর। এবং এই কষ্টটা এইটা আমার ব্রেনে থাকবে, এবং এইটা আমাকে মানে এটা আমাকে ভুলতে দিবে না কখনো। যাতে করে সামনে যদি কখনো আমার সামনে একটা একটা সুযোগ আসে কাউকে খুন করার বা কোনো অপরাধ করার বা কোনো খুন করার, এটা আমার মাথার মধ্যে থাকবে, ইনস্ট্যান্ট সেটা আমাকে বাধা দিবে। কারণ আমাদের ব্রেন এভাবে কাজ করে। দেখেন আমি আনছি যে আমাদের ব্রেন কাজ করে রিওয়ার্ড অর পানিশমেন্ট। আমি যদি কোনো কিছুতে মজা পাই সেটা আমি করি, অথবা কোনো কিছুতে যদি আমি শাস্তি শাস্তি যদি আমার আমার সামনে থাকে, তাহলে সেটা আমি আমি নিজে কন্ট্রোল করে ফেলবো। এবং ওনারা বলতেছেন যে এই দেখেন, ডেমনস্ট্রেটিং দ্যাট পানিশমেন্ট অ্যান্ড ফিয়ার ক্যান টেক প্রেসিডেন্স ওভার প্লেজার অ্যান্ড রিওয়ার্ড। মানে রিওয়ার্ডের চেয়ে শাস্তির ভয় এটা মানুষের আচরণকে বেশি নিয়ন্ত্রণ করে। শাস্তির ভয় মানুষের আচরণকে অনেক বেশি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জন্য। সুতরাং মৃত্যুদণ্ড এটা হইতে হবে, এবং এইটা প্রকাশ্যে হইতে হবে, গোপনে না। যদি প্রকাশ্যে মৃত্যুদণ্ড হয়, যেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে কিসাস, হ্যাঁ, যে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, তোমাদের জন্য কিসাসের মধ্যে আছে হায়াত। একজনকে মৃত্যুদণ্ড দিবা, আরো 100 জনের প্রাণ বেঁচে যাবে। 100টা খুনের আগে পটেনশিয়াল খুনি তার ব্রেনের মধ্যে বাড়ি দিবে ওই দৃশ্যটা, এবং তখন সে খুন থেকে নিবৃত্ত হবে। মানুষের ব্রেন এভাবে কাজ করে। মানুষের ব্রেন, আপনি পেপার পত্রিকায় দেখালেন ওই চিপার মধ্যে ইনজেকশন পুশ করে মেরে ফেললেন একজনকে, মানে মৃত্যুদণ্ড দিলেন, এদিকে মানুষের ব্রেন বিন্দু মাত্র এফেক্টেড হবে না, বিন্দু মাত্র এফেক্টেড হবে না। মানুষের ব্রেন কিভাবে কাজ করে এটা আল্লাহ তাআলা জানেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওই শাস্তি আল্লাহ তাআলা প্রেসক্রাইব করছেন। সুবহানাল্লাহ, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে, এই দেখেন কি বলতেছেন থমাস ন্যাগিন্স নাকি না রোনাল্ড একার্স, উনি আরেকজন অপরাধবিদ। ওনার কথা হচ্ছে যে মানুষের আচরণকে, অপরাধ কমানোর ক্ষেত্রে উনি বলতেছেন যে এই 4টা জিনিস লাগবে: শাস্তির ভয়, পুরস্কার হারানোর ভয়, শাস্তি থেকে বাঁচা, পুরস্কার পেয়ে যাওয়া। এই 4টা জিনিসের মধ্য দিয়ে, রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, এইটার মধ্য দিয়ে মানুষের আচরণ নিয়ন্ত্রণ হয়। শাস্তি বা পুরস্কারের মাধ্যমে আচরণ শেখানোর দ্বারা সমাজের মন মানসিকতা তৈরি হয়। একটা সমাজ অপরাধের দিকে যাবে নাকি সে অপরাধ থেকে বিরত থাকবে, এইটা তৈরি হবে কিসের মাধ্যমে? শাস্তি এবং পুরস্কারের মাধ্যমে। হ্যাঁ, শাস্তি এবং পুরস্কারের মাধ্যমে। সুতরাং শাস্তি হইতে হবে। অপরাধ মানে শাস্তি শুনতে ভয়ঙ্কর শোনাইতে হবে, ভীতি ভীতি তৈরি করতে হবে সমাজের মধ্যে, কোন একটা অপরাধের প্রতি ভীতি তৈরি করতে হবে। এরকম যদি না হয়, তাহলে হাফ রেডিস মার্কা শাস্তি দিয়ে কোনো লাভ নেই। আরেকটা জিনিস এখানে আমরা আসলে ই করতেছিলাম যে কারাদণ্ড, কারাদণ্ড এটা একটা একটা বাজে শাস্তি অ্যাকচুয়ালি, এবং এটা অমানবিক। কারণ এটা একটা সেকুলার আইনেও এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি যে একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেওয়া যাবে না। তাহলে আমি যে একটা লোককে 2 বছরের একটা কারাদণ্ড দিলাম, এই 2 বছরের কারাদণ্ড দেওয়াটা ওই লোকের যে স্ত্রী এবং সন্তান, তাদেরকে তো কষ্টের মধ্যে ফেলে দিল। তাহলে ওই লোকের শাস্তি তো আমি ওই লোকের স্ত্রী এবং সন্তানকেও দিলাম, ঠিক না? এই যে আমি এখানে আনছি যে কারাদণ্ড অপরাধ কমানোর জন্য কার্যকরী নয়, লম্বা কারাদণ্ড অপরাধ কমায় না। এই একজনের অপরাধের কারণে আরেকজন শাস্তি পায়, তার স্ত্রী সন্তান কষ্ট পায়। কারাদণ্ডের ফলে পুনরায় অপরাধ প্রবণতা বাড়তে পারে। ওই যে বড় ভাইদের সাথে থাকছে, কারাদণ্ড রাষ্ট্রের জন্য অর্থনৈতিক দায়। কয় হাজার লোক পালবো আমি, শুধু শুধু বসে বসে ফ্রি ফ্রি খাওয়াবো? বলেন, কত হাজার লোককে আমি ফ্রি ফ্রি খাওয়াবো প্রতিদিন? একটা রাষ্ট্রের জন্য এটা একটা অর্থনৈতিক একটা দায়। এর বিপরীতে ইসলাম বলতেছে বেত্রাঘাত। প্রকাশ্যে মানুষের সামনে 1 নম্বর হচ্ছে তার একটা মানসিক শাস্তি হলো, অপমান। 2 নম্বর হচ্ছে তার একটা শারীরিক শাস্তি হয়েছে, বেত্রাঘাত। এই দেখেন নকশা স্টিমুলাই, কষ্ট, এইটা তার মন মগজের মধ্যে এমন ভাবে গেঁথে যাবে, ওই বেতের বাড়ি। আর এই মানসিক কষ্ট সে আর জীবনে অপরাধ করবে না, জীবনে কোনোদিন সে কাজ করবে না, ঠিক আছে? বেতের বাড়ি, হ্যাঁ, তার মানসিক মানসিক তার শারীরিক আঘাত,
এই দুটোর মধ্য দিয়ে তাকে আমরা ওই যে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্টের মাধ্যমে তাকে আমি সংশোধন করলাম, তার আচরণকে আমি নিয়ন্ত্রণ করলাম। হ্যাঁ, এবং পানিশমেন্ট অ্যান্ড ফেয়ার বেশি ভালো কাজ করে মানুষের আচরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে। মানে একদম আমাদের বডির সাথে মিলাই আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিচ্ছেন। করলে যত পড়ি তত মনে হয় যে আল্লাহ তাআলা আমাদের সাথে মিলাই দিচ্ছেন। সুবহানাল্লাহ। আরো কিছু আলোচনা এখানে করতে পারতাম, বেশি আর খুব বেশি আলোচনা করা যাবে। এবার আমি আসি, এটা নিয়ে আপনারা অনেক প্রশ্ন করছেন। এটা হচ্ছে বিচার প্রক্রিয়া, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কারণ আপনি যদি বিচার প্রক্রিয়াটাকে, হ্যাঁ আজকে দেখেন সেকুলার আইনে ওই দেখেন একটা একটা এক আসিয়ার ধর্ষণের মামলা বলতেছে 90 দিন লাগবে। কি রে ভাই 90 দিন লাগবে কেন একটা বিচার করতে? 90 দিন লাগবে। প্রথমে বলছে 180 দিন লাগবে না 160 দিন লাগবে, এরপরে জনগণের চাপে বলতেছে 180 দিন লাগবে। 160 দিন মানে কত, কয় মাস? 6 মাস। 6 মাস লাগতেছে একটা বিচার করতে, চিন্তা করা যায়? এর কারণ হচ্ছে এই সেকুলার যে বিচার ব্যবস্থাপনা, এইটা একটা ভয়াবহ, এটা মানে কি বলা যায়, অপরাধী তৈরি করার ক্ষেত্রে, অপরাধী তৈরি করার জন্য একটা আদর্শ একটা জিনিস হচ্ছে এই সেকুলার বিচার প্রক্রিয়া। আমি আবার বলতেছি কথাটা, সেকুলার বিচার প্রক্রিয়া অপরাধী তৈরি করে, অপরাধী তৈরি করে। সমাজের যারা পটেনশিয়াল অপরাধী আছে তাদের মনের মধ্যে একটা ভীতি ইসলামী বিচার প্রক্রিয়া তাদের মনের মধ্যে ভীতি তৈরি করে, আর সেকুলার বিচার প্রক্রিয়া তাদের মনের মধ্যে একটা কি তৈরি করে, এটাকে কনফিডেন্স তৈরি করে। আরে পার পাওয়া যাবে, অসুবিধা নেই, বিভিন্ন স্টেজে টাকা পয়সা থাকলে পার পাওয়া যায়, টাকা পয়সা থাকলে এইসব বিচার কোনো ব্যবস্থা না, এইরকম একটা ভাইব তার অন্তরের মধ্যে তৈরি করে এই সেকুলার বিচার প্রক্রিয়া। কিভাবে করে এটা আমরা সামনে আলোচনা করবো। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কি অবস্থা দেখি? না ভাই, কমেন্টের কি অবস্থা? মাশাআল্লাহ ভালোই লাগছে। না ভাই, আলোচনা কি কিছু নতুন লাগতেছে নাকি? ভাই লাগছে, আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো লাগছে। আর আমি আপনার যে মানসংখ্য বইটা আমার পড়া আছে তো, যে জন্য আমার কিছু জিনিস রিলেট করা যাচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা, না এখন যেটা আলোচনা করবো এটা সম্পূর্ণ নতুন লাগবে এবং এটা মনে হয় যে সবাই একটু মজা পেতে পারে। ঠিক আছে, তাহলে বিচার প্রক্রিয়া, আমরা একটা বিচার প্রক্রিয়ায় ঢুকি। ঠিক আছে, বিচার প্রক্রিয়া। ওকে, দেখেন আমি এটা একটা আর্টিকেল নিয়ে আসছি, আমিনুল হক সজল ভদ্রলোকের নাম। এটা আপনারা আর্টিকেলটা পড়তে পারেন এই নামে সার্চ দিয়ে। পুরো আর্টিকেলটা আমি এখানে নিয়ে চলে আসছি, অবশ্য মানে বিভিন্ন স্ক্রিনশটে আমি এই জিনিসটা নিয়ে আসছি। আমার আব্বা হচ্ছে অ্যাডমিন ক্যাডারের লোক আর কি, এবং তার চাকরি জীবনের অধিকাংশ সময় উনি মানে যখন জুনিয়র ছিল তখন মানে ম্যাজিস্ট্রেসি করছে, ম্যাজিস্ট্রেট ছিল আর কি। ম্যাজিস্ট্রেট মানে এখন তো ম্যাজিস্ট্রেট পুরাটাই ওই জুডিশিয়াল সার্ভিস কমিশন ওখান থেকে হয়, ওই সময় অ্যাডমিন ক্যাডার থেকে ম্যাজিস্ট্রেট হইতো। আমার আব্বা এলএলবিও করা। তো ওনার কাছে আমি শুনলাম যে আমাদের এই কুষ্টিয়া এলাকায়, আমরা যে এলাকায় আমাদের বাসা, এই এলাকায় গত 10 বছরে মানে একদম ফার্স্ট হ্যান্ড উনি প্রায় কতগুলো মার্ডারের কথা বললেন, প্রায় 7-8টা মার্ডার কেসের কথা বললো। এবং এটা স্থানীয় লোকজন জানে যে ইনি মার্ডার করছে, স্থানীয় মানুষজন এটা জানে যে সে মার্ডার করছে। আব্বু বলতেছে গত 10-15 বছরে আমি যা জানি একজনের বিচার হয় নাই, একজনের শাস্তি পায় নাই, একজনও না। এবং তারা ঘুরতেছে, এখন জামিনে ঘুরতেছে, কতদিন গেলে পরে যেন জামিন পাওয়া যায়, এই জামিনে তারা এখন ঘুরতেছে। তাহলে এইটা যদি আমার এই এলাকায় গত 10 বছরে যে কয়টা মার্ডার হয়েছে, 5-7টা মার্ডার হয়েছে, এই 5-7টা মার্ডারের কোন লোকেরই মৃত্যুদণ্ড হয় নাই, কার্যকর হয় নাই, কার্যকর তো দূরের কথা, মৃত্যুদণ্ড হয় নাই। এইটা আমার এই সমাজে আর যারা পটেনশিয়াল মার্ডারার আছে, যার মার্ডার করার প্রয়োজন হবে, দেখা যাচ্ছে যে চাচাতো ভাইয়ের সাথে সমস্যা, মার্ডার করে দেবে, এরকম যার মার্ডার করার প্রয়োজন হয়েছে, এই লোকটার মনের মধ্যে কি তৈরি করছে বলেন? এই যে বিচারহীনতার যে সংস্কৃতি, বিচার হয় নাই তাদের বিচার হয় নাই, তাদের মৃত্যুদণ্ড হয়নি, এই বিচারহীনতার সংস্কৃতি পটেনশিয়াল মার্ডারারদের মনের মধ্যে কি ভাইব তৈরি করে, কি তৈরি করে বলেন? সে চিন্তা করবে যে না, ওরা মার্ডার করছে, ওদেরও হয় নাই, আমি করলে আমারও হবে না, নাকি? এটাই তো তৈরি করবে। উল্টা ইসলাম যা তৈরি করে একদম তার 180 ডিগ্রি উল্টা সেকুলার আইন। কেন এটা হয় এটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে উনি বলতেছেন যে এই ফৌজদারি অপরাধ, মানে এই ফৌজদারি অপরাধ, দেওয়ানি অপরাধ তো আপনারা বোঝেন, দেওয়ানি অপরাধ হচ্ছে মূলত টাকা পয়সা হিসাব কেন্দ্রিক অপরাধ, আর ফৌজদারি অপরাধ হচ্ছে ক্রিমিনাল কেস। হ্যাঁ, এই হত্যা, তারপর হচ্ছে খুন, রাহাজানি, ডাকাতি, মাকাতি, যা যা আছে এগুলো হচ্ছে ফৌজদারি অপরাধ, ক্রিমিনাল কেস। তো উনি বলতেছেন যে ফৌজদারি অপরাধের কতগুলো ধাপ আছে, ধাপে ধাপে হয়, এবং প্রত্যেকটা ধাপ হাইলি ম্যানিপুলেটেবল, মানে প্রত্যেকটা ধাপেই এত বেশি ম্যানিপুলেট করা যায় যে আলটিমেটলি ইনসাফ বলে আর কোনো
শব্দ থাকে না, ন্যায় বিচার বলে আর কোনো শব্দ থাকে না। কিভাবে দেখেন, প্রথমে শুরু হয় অভিযোগ দাখিল দিয়ে। আপনারা দেখছেন একজন মজলুম যখন অভিযোগ দিতে যায়, থানায় যখন অভিযোগ করতে যায়, তখন মামলাই নেয় না। আপনারা দেখছেন না, যদি কোনো এলাকার প্রভাবশালী লোকের বিরুদ্ধে যদি আমি মামলা করতে যাই, প্রভাবশালী কোনো একজন মানুষের বিরুদ্ধে যদি আমি মামলা করতে যাই, তাহলে থানা মামলাই নিবে না, পুলিশ মামলাই নিবে না। এরকম এরকম উদাহরণ তো আপনারা জানেন, অনেক হয়েছে, তাই না? এরকম অনেক হয়েছে। আমি জানি না আপনাদের কারণ ব্যক্তিগত অভিজ্ঞতা আছে কিনা, ভয়াবহ অভিজ্ঞতা। আমার সে একটা ক্ষতি করে ফেলছে, অথচ আমি তার নামে মামলাই করতে পারতেছি না। সুতরাং দেখেন এখানে একটা বিরাট। দ্বিতীয় কথা হচ্ছে, যখন আমি মামলা করতে যাচ্ছি তখন একটা সালিশ হচ্ছে। তুমি আমার হাত ভেঙে দিছো, আমার হাড্ডি ভেঙে দিছো তুমি। এখন এটা নিয়ে সালিশ বসছে, সালিশে বলা হচ্ছে মিটমাট করে নাও, 2 লাখ টাকা নাও, নিয়ে মিটমাট করে ফেলো। তাহলে এই যে জিনিসটা, এটা সমাজের মধ্যে কি তৈরি করলো, যে টাকা থাকলে কোনো সমস্যা নেই, মিটমাট করা যায়। সুতরাং দেখা যাচ্ছে ওই সময় পুলিশ, এলাকার স্থানীয় প্রভাবশালীরা মিলে আমাকে মামলা করার আগেই ন্যায় বিচারের যে, ওই যে বলে না, বিচারের বাণী নিভৃতে কাঁদে, মানে মামলা করার আগেই ন্যায় বিচারটাকে শেষ করে দিল এবং সমাজের মধ্যে একটা ন্যারেটিভ তৈরি করে দিল যে টাকা পয়সা থাকলে কোনো কিছু কোনো ব্যাপার না, টাকা পয়সা দিলে সব সলভ। পুলিশকে টাকা খাওয়াইলাম, স্থানীয় এলাকার যারা বড়দের কজন তাদেরকে টাকা খাওয়াইলাম, খাওয়াই তারা মিলে আমাকে প্রেশার দিল, আমাকে চাপ দিল, আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখায় তারা আমাকে এইটা সালিশটা, মীমাংসাটা মেনে নিতে আমাকে বাধ্য করলো। যেভাবে আলটিমেটলি তো ও তো মামলা চালাবে, তুমি তো মামলা চালাতে পারবে না। দেখেন এখানেও কিন্তু অর্থনৈতিক বিষয় চলে আসছে। বলে যে ওর টাকা আছে, ও তো মামলা চালাবে, তোমার তো টাকা পয়সা নাই, তোমার তো জমি সব বেচা লাগবে, ঘর বাড়ি জমি সব বেচতে হবে। সুতরাং মামলা করার আগেই ন্যায় বিচার কিন্তু শেষ। এবং অধিকাংশ, আপনি যদি গ্রামে গঞ্জের দিকে কখন থাকেন, দেখবেন যে 90% ফৌজদারি কেস এইভাবে মামলা করার আগেই মিটমাট হয়ে যায়, যেটা হওয়ার কথা না, যেটা সমাজের জন্য খারাপ, যেটা বাদীর যে মজলুম সে তো মজলুম হলোই, পুরা সমাজটা মজলুম হলো। সমাজের মধ্যে একটা ভুল ন্যারেটিভ, অপরাধীর পক্ষে একটা ন্যারেটিভ দাঁড়ায় গেল সমাজের মধ্যে। ঠিক আছে, একটা। 2 নাম্বার হচ্ছে যে, ধরেন মামলা আমি করলাম, দ্বিতীয় ধাপে আমি মামলা করলাম, মামলা করার পর মামলার একটা তদন্ত হবে। তদন্ত করবে কে? তদন্ত করবে পুলিশ। পৃথিবীর বিভিন্ন দেশে তদন্ত করার জন্য আলাদা সংস্থা আছে, বাংলাদেশে এটা নাই। বাংলাদেশে তদন্ত পুলিশই করে, এবং পুলিশ তখন একটা তদন্ত করে, তদন্তের মধ্যে একটা অন্যতম অংশ হচ্ছে রিমান্ড। ঠিক না? রিমান্ডে নিয়ে একদম ধরেন যে গরুর মতো করে পিটানোর পর এইটাকে তার কাছ থেকে একটা জবানবন্দি নিল, এবং এই যে রিমান্ডটা কি, রিমান্ড এটা ইসলামে কিন্তু নিষেধ, এটা ইসলামে এভাবে করা যাবে না। ইসলামের স্বীকারোক্তি হতে হবে স্বতঃস্ফূর্ত। ইসলামে কোনো এরকম রিমান্ড জিনিসটা, এটা আমি বেশ কয়েকটা বই পড়লাম এবং কয়েকজন অমুসলিম লেখকের লেখাও পড়লাম, তারা বলতেছে যে ইসলামের টর্চারকে হারাম করা হয়েছে, এই টর্চার করা যাবে না কাউকে। ইভেন যে আসামিকেও এই টর্চার করা যাবে না, তাকে স্বীকারোক্তি দিতে বাধ্য করা যাবে না। স্বীকারোক্তি স্বতঃস্ফূর্ত হবে, হ্যাঁ, তার কাছে জানতে চাওয়া হবে, তার কাছে বাদীর পক্ষ থেকে যে প্রমাণ এবং সাক্ষী তার সামনে পেশ করে তার কাছে এটার ব্যাখ্যা চাওয়া হবে। সে ব্যাখ্যা যদি না দেয়, তাহলে তো মামলা প্রমাণ হয়েই গেল যে সে ব্যাখ্যা দিচ্ছে না, তার মানে মামলা প্রমাণ হয়ে গেছে, তার উপর তখন তাজির শাস্তি তার উপর বর্তাবে। স্বীকারোক্তি যদি দিচ্ছে দেয় সেক্ষেত্রে হদ, আর যদি স্বীকারোক্তি না দেয় সেক্ষেত্রে তাজির, কারণ মামলা তো প্রমাণ হয়ে গেছে, ডকুমেন্টসে, কাগজপত্রে, সাক্ষীতে প্রমাণ হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এইটা। তাহলে কিন্তু তদন্তে গিয়ে যেটা হয়, পুলিশ যখন তদন্ত করে, সেখানে পুলিশ মামলাটাকে একটা ফ্রেমের মধ্যে ফেলায় দেয়, এ ধারা এত 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 মামলা, এত 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 মামলা। পুলিশ একটা চার্জশিট যখন দেয়, চার্জশিটের মধ্যে সে অলরেডি মামলা একটা কাঠামো তৈরি করে দেয়, এবং এই কাঠামোটাকে চেঞ্জ করা যায়। ওই মামলাকে ধরেন যে আসামি, যে আসলে অপরাধী, সে তখন পুলিশকে টাকা পয়সা দিয়ে, হ্যাঁ, এমন ভাবে তাকে, মানে এমন ধারা দিবে যেই ধারাগুলোতে সহজে জামিন হয়, যেই ধারাগুলোতে শাস্তি বেশি হয় না, কম শাস্তি হয়। পুলিশকে টাকা পয়সা খাওয়ায় চার্জশিটের মধ্যে সে এটাকে ওই ধারায় ফেলাই দিবে, এবং এই ধারাই চলবে, এই ধারা থেকে আর বেরোতে পারবে না। তার মানে দেখেন, তদন্তে গিয়ে আরেক দফা, একটা হলো মামলা করার আগেই ন্যায় বিচার শেষ, 2 নাম্বার তদন্তের মধ্যে গিয়ে যদি মামলা মোকদ্দমা ন্যায়ও, তারপরও তদন্তে গিয়ে
মামলাটাকে এমন ভাবে সাজায় দিল, মামলার গতি প্রকৃতি, মামলার চেহারা, অপরাধের চেহারা, অপরাধের বিভিন্ন কার্যকারণ, অপরাধের মাত্রা, সমস্ত কিছু এমন ভাবে ঠিক করে দিল যে ওই মজলুম আর ন্যায় বিচার পাবে না কখনো। বুঝতে পারছেন একটা জিনিস? এটা একটা জিনিস। এই দেখেন, তদন্ত মামলা আদালতে বিচারে গড়ানোর আগেই তার গতিপথ ও ফলাফল অনেকটা নির্ধারণ করে দিতে পারে এই তদন্ত। ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার হচ্ছে রিমান্ড। এবং এই রিমান্ডের মধ্যে আবার আরেক দফা, রিমান্ডের মধ্যে আরেক দফা গ্যাঞ্জাম। এই সময় অনেক মামলা আরো পরিবর্তন হয়ে যায়। এই দেখুন কি লিখতেছে যে রিমান্ড হচ্ছে তদন্তের প্রধান হাতিয়ার, সেই হাতিয়ারের মাঝে হাতি হয়ে যায় ঘোড়া আর জজমিয়া তৈরি হয়ে যায়। রিমান্ডের মধ্যে একজন, যেমন ধরেন একজন নিরপরাধ মানুষের নামে মামলা হয়েছে, কারণ আমার নামে মামলা হয়েছে, আমি আসলে অপরাধটা করি নাই, কিন্তু রিমান্ডে গিয়ে এমন ভাবে জিনিসটাকে করা হলো আলটিমেটলি জিনিসটা আমাকেই প্রধান আসামি হিসেবে দাঁড় করা যায়, চার্জশিটে আমি প্রধান আসামি। ঠিক আছে? এই দেখেন, এটা তদন্ত সংস্থা নয়, হাতি ঘোড়া আর জজমিয়া উৎপাদনের কারখানা। আমাদের স্বাধীন বিচার ব্যবস্থায় এই কারখানার কাছে বড় অসহায়, বিচার ব্যবস্থাই অসহায় এর কাছে। তাহলে ব্যাপারটা আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা, এটা একটা প্রবলেম। 2 নম্বর প্রবলেম দেখেন কি, আরেকটা কি হয়, এই যে 2 নম্বর প্রবলেম হচ্ছে যে আমরা এতক্ষণ পর্যন্ত ইসলামী যে বিচার ব্যবস্থা, সেখানে আমরা দেখলাম যে মামলাটা হচ্ছে কার কার মধ্যে, আসামি বনাম বাদী, আসামি বনাম বাদী মামলাটা হচ্ছে। কিন্তু সেকুলার আইনে সমস্ত ফৌজদারি মামলা রাষ্ট্র বনাম আসামি। এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন কিনা দেখেন। ইসলামী বিচার মতে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। 2টা পক্ষ, একটা পক্ষ হচ্ছে আসামি পক্ষ, আরেকটা পক্ষ হচ্ছে বাদী পক্ষ। এক পক্ষ বিচার চায়, আরেক পক্ষ অপরাধটা করছে বা করে নাই, হোয়াটএভার, 2টা পক্ষ। এই 2 পক্ষের মধ্যে ইনসাফের খেলা হবে এখন। এই 2 পক্ষের মধ্যে আমি এখন কি করব, ইনসাফ প্রতিষ্ঠা করব। কিন্তু সেকুলার আইনে সমস্ত ফৌজদারি মামলা, ফৌজদারি অপরাধ, এটা বাদীর আর কোন স্টেক থাকে না, বাদীর আর কোন স্টেক থাকে না। দেখেন এই ভদ্রলোক কি লিখছে এখানে, দেখেন, যারা অপরাধের ভিকটিম তাদেরও যে মামলায় স্বার্থ থাকতে পারে, ফৌজদারি অপরাধ রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, এই দোহাই দিয়ে আমরা তা প্রায় ভুলতে বসেছি। এই কথাটা খেয়াল করেন। ফৌজদারি অপরাধকে বলা হচ্ছে, সেকুলার যে লিগ্যাল ফিলসফি, সেখানে ফৌজদারি অপরাধকে বলা হয় এটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ। সুতরাং রাষ্ট্র মামলা দায়ের করবে, রাষ্ট্র এবং আসামির মাঝখানে মামলার ফয়সালা হবে। তাহলে এই রাষ্ট্র এবং আসামির, রাষ্ট্র বনাম আসামি, এখানে বাদী কই? আমি তো ভিকটিম রে ভাই, আমার তো কোনো স্টেক নাই এখানে, আমি তো এখানে কেউই না। আমি যে ক্ষতি হয়েছে আমার সেই ক্ষতি কোনো ক্ষতিপূরণ নাই, আমার কোনো ক্ষমা করতে যদি চাই আমার কোনো ক্ষমার সুযোগ নাই, আমার পারিবারিক অবস্থা খারাপ, আমি মৃত্যুদণ্ড চাই না, আমি টাকা পয়সা চাই, আমি সেটা নিতে পারবো না, আমার তো সবই লস। আমি যেমন, আমি যদি মরে যাই তাহলে আমার বাপ মা কি হারাইলো? আমার বাপ মা তার ছেলে হারাইলো, 1 নাম্বার। আমার বাচ্চা কাচ্চা তার বাবা হারাইলো। 2 নাম্বার হচ্ছে এই মামলা টানতে গিয়ে আমার আব্বা মা তার জমি জমা বাড়ি ঘর সবই হারাইলো। তাহলে যে ভিকটিম তার লাভ কি? এই জন্য দেখবেন যে এই যে বর্তমান যে সেকুলার মামলা, এই মামলায় অনেক মানুষ, অনেক বাদী মজলুম মামলা টানতে পারে না। মামলা টানতে না পেরে সে আলটিমেটলি আর কোর্টে হাজিরা দিতে যায় না। আমি দেখছি, আমি যখন কোর্টে গেছি একবার, তখন দেখলাম যে এই অমুক মামলার কি বাদী আছে, তখন উকিল বলতেছে না, বাদীর সাথে আমার অনেকদিন পরে কথাবার্তা হয় না। ঠিক আছে, যাও, আসামি খালাস। তার মানে ব্যাপারটা বুঝতে পারছেন যে আলটিমেটলি মানুষ এই সিস্টেমের মধ্যে সে ন্যায় বিচার পাবেই না। সে ন্যায় বিচার পাওয়ার জন্য কেউ যদি লেগেও থাকে, তারপরে তার সব হারাবে। আলটিমেটলি যখন বিচারটা হয়ে গেল, রায়টা হয়ে গেল, তার কোনো ইয়েই নেই। অথচ ইসলামী সিস্টেমে, ইসলামী যে বিচার ব্যবস্থায়, সেখানে মামলা হবে বাদী বনাম আসামি, বাদী বনাম আসামি। আসামির কাছ থেকে সে চাইলে বিভিন্নভাবে বেনিফিট হতে পারবে। এমনকি এমন একটা মাসালা আমি দেখলাম, সেখানে লেখা আছে যে তাজির শাস্তি যখন হবে, বিচারে যখন তাজির শাস্তি দিবে, তখন অপরাধ যদি প্রমাণ হয়, তখন বাদীর যে খরচ হয়েছে উকিলের পারপাসে, এই মামলা পরিচালনা করতে গিয়ে বাদীর যে খরচ হয়েছে, ওই খরচটাও তাকে দিতে বাধ্য করা হয়েছে, যে ওই খরচটা আসামি দেবে। আসামির তো 20টা চাবুক তো খাইবাই, উল্টা বাদীর যে টাকা পয়সা খরচ হয়েছে, ওই টাকা পয়সাও তুমি ক্ষতিপূরণ দিবা। এই ফয়সালা বিচারক দিয়ে দিচ্ছে। তার মানে দেখেন যে এটা কত, যে ফৌজদারি অপরাধ রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, এই লিগাল ফিলোসফিটা একটা ন্যায় বিচার নষ্ট করার জন্য যথেষ্ট। সমাজের মধ্যে ইনসাফ এবং আদল এবং বরাবর সাম্যাবস্থা তৈরি করার ক্ষেত্রে এই যে একটা ফিলোসফি, এই ফিলোসফিটাই দায়ী। হ্যাঁ, এটা ইসলাম সম্মত না, সম্পূর্ণ ইসলাম বিরোধী একটা ফিলোসফি। এটা উনি স্বীকার করলো, এই ভদ্রলোক স্বীকার করলেন যে ভিকটিমের যে একটা স্বার্থ আছে, এটা তো আমরা স্বীকারই করা হয় না যে ভিকটিমের কোনো স্বার্থ আছে। ঠিক আছে?
3 নাম্বার হচ্ছে এই যে দেখেন তদন্তের যে এতগুলা ধাপ শেষ করে এসে একটা জায়গায় আসি নাই, তদন্ত করার পরে এখন মামলাটা সামনে আসছে। তো এই যে দেখলাম যে রাষ্ট্র বনাম আসামি, এখানে তাহলে কি হয়, রাষ্ট্রের পক্ষে কে লড়াই করে, রাষ্ট্রের পক্ষে লড়াই করে তাকে বলা হয় পাবলিক প্রসিকিউটর, রাষ্ট্রপক্ষের উকিল। আপনারা জানেন রাষ্ট্রপক্ষের উকিল বা কৌশলী বা পাবলিক প্রসিকিউটর বলে থাকে, যে রাষ্ট্রের পক্ষ নেয়। আরেকজন হচ্ছে আসামি, যে উকিলকে নিয়োগ দেয়, আসামির উকিল। তাহলে মামলার মূলত ফাইট হয় কার মধ্যে, একটা হচ্ছে পাবলিক প্রসিকিউটর আর হচ্ছে আসামির উকিল, এই দুজনের মধ্যে ফাইট হবে, ঠিক আছে না? এই দুইজন মিলে বিচারককে যেটা বোঝাবে বিচারক সেদিকেই যাবে। এখন দেখেন ফৌজদারি মামলার পরিচালনার দায়িত্ব কে আর পাবলিক প্রসিকিউটরের উপরে বা সরকারি উকিলের উপরে। এই পাবলিক প্রসিকিউটর চাইলে পুলিশ যে তদন্ত করে যেটা সাবমিট করছে, যেমন ধরেন পুলিশ তদন্ত করে আসামি তাদেরকে টাকা পয়সা খাওয়াইছে, পুলিশ আসামির পক্ষে একটা তদন্ত সাজায় দিতে। এখন পাবলিক প্রসিকিউটর আবার টাকা খাওয়াইছে বাদী, ধরেন কথার কথা বললাম, তখন পাবলিক প্রসিকিউটর হচ্ছে এমন একটা পাওয়ারফুল একটা জায়গা যে সে চাইলে তদন্তটাকে উল্টা দিতে পারে, তদন্তের রিপোর্টটাকে সে উল্টা দিতে পারে, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে যে সরকারি বেশিরভাগ উকিল আসলে এরকম যোগ্য হন না। তারা ওই পুলিশ যে চার্জশিটটা দেয়, পুলিশ যে তদন্তটা রেডি করে দেয়, যে ফ্রেমওয়ার্কটা দেয়, ওইটার বাইরে তারা যেতে পারে না, ওইটাকেই আলটিমেটলি ওই দিকেই চলে যায় বিচার, ন্যায় বিচার শেষ, ঠিক আছে? ন্যায় বিচার শেষ। তবে এখানে যে ঘটনাটা ঘটে, ধরেন আসামি পুলিশকে টাকা খাওয়ায় তদন্তটাকে একটা ফ্রেম করে ফেলছে নিজের পক্ষে, মানে সহজ সহজ ধারা দিয়ে দিছে, সহজ ধারায় মামলা, জামিনযোগ্য করে ফেলছে, তারপর হচ্ছে কম শাস্তি হবে এরকম একটা ধারা দিয়ে দিছে, হ্যাঁ, মামলাটাকে দুর্বল করে ফেলছে, মামলাটাকে দুর্বল করে ফেলছে, তথ্য প্রমাণগুলোকে দুর্বল করে ফেলছে। এখন দুর্বল করে ফেলার পর পাবলিক প্রসিকিউটর যে সেও একই রাস্তায় হাঁটতেছে, ওকে টাকা খাওয়ায় আবার যে কাজটা করা যায়, মামলার ডেটের পর ডেট পড়বে, এই যে কাজটা, এটা পাবলিক প্রসিকিউটর করে। পাবলিক প্রসিকিউটর মানে সে মামলাটাকে জজের সামনে প্রেজেন্ট করে, ওকে যদি টাকা খাওয়ানো যায় তাহলে এই মামলা ডেট পড়বে, আবার ডেট পড়বে, আবার ডেট পড়বে, আবার ডেট পড়বে। আপনারা জানেন কিনা ওই যে সাজনীন হত্যা মামলা একটা ছিল, এটা ওই ছোটবেলায়, আমরা তখন একদম ছোট্ট বাচ্চা, সেই সময় দেখি যে সাজনীন হত্যা মামলা এই আজকেও চলতেছে, মনে হয় কয়দিন আগ পর্যন্ত চলতেছিল, 2-1 বছর আগ পর্যন্ত, প্রায় 16 না 17 বছর ধরে মামলা চলতেছে, 17 বছর ধরে একটা হত্যা মামলা চলতেছে, তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, আবার ডেট, আবার ডেট, আবার ডেট করতেছে, 1 বছর 2 বছর চলতেছে। এই বাদী আর কতদিন মামলা টানবে? তার তো সব শেষ, তার তো কোনো লাভ তো নাই, উল্টা তার সব শেষ বিক্রি করতে করতে। তাহলে এই যে দেখেন জিনিসটা, আমার দেখেন স্বাধীন বিচার ব্যবস্থায় স্বাধীন বিচারকরা অসহায় ভাবে লিখে যান, দেখিলাম শুনিলাম দরখাস্ত মঞ্জুর করিলাম, মানে পরের ডেট, দেখিলাম শুনিলাম দরখাস্ত মঞ্জুর করিলাম, দেখিলাম শুনিলাম দরখাস্ত মঞ্জুর করিলাম, এভাবে চলতে থাকে, বুঝতে পারছেন? বিপরীতে ইসলামী আইনটা কেমন, একটু আপনাদের সামনে ইসলামিক কোর্টটা আপনাদের একটু বুঝাই। ইসলামিক কোর্টে উকিল আছে, ঠিক আছে, উকিল আছে। আমি যেটা পড়লাম ফতোয়া আলমগীরের মধ্যে, এটা শুনে আমার পড়াশোনা এখনো চলতেছে, আমি এখন আপনাদের কিন্তু সব যে বলতে পারবো তা কিন্তু আমি বলতেছি না। ওইখানে দেখলাম যে উকিলকে ঠিক করা হয়, হ্যাঁ, মানে আসামি ঠিক করবে যে উকিল মানে আমাকে ডিফেন্সই করবে নাকি আমাকে, মানে এরকম কিছু ভাগ আছে উকিল নিয়োগ দেওয়ার ক্ষেত্রে। উকিলটা কিসের উকিল এটা ঠিক করে দিতে হবে, মানে উকিল কতটুকু করতে পারবে, উকিল কি আমাকে শুধুই আমাকে ডিফেন্স করবে, নাকি উকিল আমাকে নিরপরাধ প্রমাণ করবে, নাকি উকিল আমাকে, মানে এরকম ভাগ আছে। মানে আমি কি উকিল নিয়োগ দিছি এটা আমাকে জানাইতে হবে যে আমি কি উকিল নিয়োগ দিছি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মামলা যদি দেখা যায় যে এরকম যে না আসামির দোষ সাব্যস্ত হয়ে গেছে, আসামি আসলে অপরাধ করছে, এটা কোর্টে প্রমাণিত হয়ে গেছে, এরপরে আর উকিল, আমাদের দেশে কি করে, আমাদের দেশে উকিলরা কথার মার প্যাচে, হ্যাঁ, ইসের যে সাক্ষী, কি বলে কিসের সাক্ষী, বাদীর পক্ষের যে সাক্ষী, এই সাক্ষীকে এত পরিমাণ প্রশ্ন করে আর এত পরিমাণ ক্রস ইন্টারোগেশন করে করে তাকে কনফিউজ করে ফেলে। এটা আপনারা কখনো কোর্টে দেখছেন কিনা? কিন্তু ইসলামের সাক্ষী অবস্থাটা এরকম না, ইসলামের সাক্ষী হচ্ছে স্বতঃস্ফূর্ত সাক্ষী। সাক্ষী এক যা বলে গেল সব লেখা হবে, সাক্ষী 2 যা বলে গেল সব লেখা হবে, দুইটা মিলাই দেখা হবে যে দুজন কথার মধ্যে ম্যাচিং করছে কিনা, স্বতঃস্ফূর্ত। এখানে কোনো ক্রস এক্সামিনেশন যদি কেউ করে সেটাকে করবে বিচারক করবে, উকিল অপর পক্ষের উকিল তাকে ক্রসিং করবে, এই ক্রসিংটা করতে পারবে না, ক্রসিং করে মামলা ঘুরে দিতে পারবে না, ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে আপনি দেখেন এখানটা তালিবান কোর্ট, সেখানে একটা লেখা আছে যে তালিবান কোর্টটা খুব দ্রুত হয়, হ্যাঁ, খুব দ্রুত হয়। এবং ইসলামী সিস্টেমটা হচ্ছে
every aspect from assigning case to charging and sentencing must be carried out in the presence of a judge. সমস্ত কিছু জাজের সম্মুখে হতে হবে। আসামিকে ইন্টারোগেশন জাজের সামনে হতে হবে, সাক্ষী জাজের সামনে হতে হবে, প্রত্যেকটা পদক্ষেপ জাজের সামনে হতে হবে। এটা অন্য কারো উপরে কোনো তদন্ত সংস্থার উপর নির্ভরশীল না। যদি জাজ মনে করে যে আমার এই জিনিসটা বোঝার জন্য স্পটে যাওয়া দরকার, তাহলে জাজ স্পটে যাবে। জাজ যদি মনে করে যে না, এই কোর্টের এই রুমের মধ্যে না, বরং ওই স্পটেই আমি এই কোর্টের এইটার বিচার করব, সে ওই স্পটে বিচার করতে পারবে। হ্যাঁ, যেখানে খুন হয়েছে তার পাশে একটা কোনো গাছতলা বা কোনো রুম বা কোনো জায়গায় সে যেটা সুবিধা মনে করবে সেখানে গিয়ে বিচার করতে পারবে। এবং জাজ নিজে তদন্তের জায়গায় যাবে, স্পটে যাবে, নিজে দেখবে, নিজে সবার সাথে কথা বলবে, আশপাশের মানুষজনের সাথে কথা বলবে, জাজের সাথে কথা বলার দরকার হয়, সাক্ষী তার সামনে এসে সাক্ষী দিবে। হ্যাঁ, সাক্ষীগুলা তার সামনে এসে সাক্ষী পেশ করা হবে। মানে এখানে থার্ড কোনো পার্টির প্রেজেন্স নাই। মানে একা একা কোনো তুমি একা একা গিয়ে কারোর সাথে কোনো কিছু ভোট পাকাইবা, এটা কোনো সুযোগ নাই। সবকিছু জাজের সামনে হতে হবে। এই কারণে আমাদের এখানে খুব অল্প সময় লাগে, খুব লিমিটেড টাইমের মধ্যে এটার বিচার হবে। এই দেখেন, এ জাজ ক্যানট বেজ হিজ ডিসিশন অন দ্য প্রসিকিউটরস ইনভেস্টিগেশন। এখানে অন্য কারো থার্ড পার্টির ইনভেস্টিগেশনের উপর সে রিলাই করবে না, জাজ নিজে ইনভেস্টিগেট করবে, এবং দিস ইজ দ্য শরিয়া প্রিন্সিপাল। ওকে, সুতরাং আমরা বুঝতে পারলাম যে ইসলামের যে বিচারিক প্রসেস, মানে সেটা কত মানে অসাধারণ। এই দেখেন, এই যে বললাম যে এই যে সমস্যাগুলা সেকুলার আইনের সমস্যার কারণে আদালতে এখন কত মামলা, বাংলাদেশের আদালতে এখন 43 লক্ষ মামলা ঝুলতেছে। 43 লক্ষ মজলুম বিচার পায় নাই, এবং সমাজের মধ্যে একটা ভাইব তৈরি হয়েছে যে আসলে বিচার বলে কিছু নাই, টাকা থাকলে সব হয়। দেখেন কি অবস্থা। 2007 সালে কত ছিল? 15 লক্ষ, আর এখন 2024 সালে 43 লক্ষ। 43 লক্ষ মামলা। বিচার নিষ্পত্তিতে বিচার প্রার্থীকে 1 যুগ, 2 যুগ, 3 যুগ পর্যন্ত অপেক্ষা করতে হয়। মামলা পরিচালনার ব্যয় বাড়ে, দীর্ঘসূত্রের কারণে মামলার তথ্য প্রমাণ হারায় যায়, মামলা সাক্ষী মরে গেছে, এবং বিচারের শেষে সাজার হার কমে যাচ্ছে। এটা তো হলো না, এটা সেকুলার বিচার ব্যবস্থার, এটা হবেই। এটা মানে ইসলামী বিচার ব্যবস্থার কোনো বিকল্প নাই, অ্যাকচুয়ালি কোনো বিকল্প নাই। তো ওই ভদ্রলোক একটা সমস্যা উল্লেখ করছে, একটা হচ্ছে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা। মিথ্যা এবং হয়রানিমূলক মামলা, এটার আবার আলাদা। এটা কিন্তু আমাদের সেকুলার আইনে কোনো শাস্তি নেই, আপনারা জানেন কিনা এটা। যদি আমাকে হয়রানি করার জন্য কেউ মামলা করে, পরবর্তীতে আমাকে খালাস দিয়ে দিবে কোর্ট, কিন্তু ও যে একটা হয়রানিমূলক মামলা করছে, মিথ্যা মামলা করছে, এটা কোনো শাস্তি নাই। কিন্তু ইসলামে কিন্তু এটা শাস্তি আছে, আপনারা দেখছেন না আগে? হ্যাঁ, যদি কারো এই যে অপবাদ, কই আরে এই দেখেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া শাস্তি আছে, অন্যান্য অপবাদ দেওয়া এটা শাস্তি আছে। যদি কেউ মিথ্যা মামলা করে, ওর মামলা যদি মিথ্যা প্রমাণ হয়, তাহলে আমাকে এক্সামশন দেওয়া হবে, আমাকে অব্যাহতি দেওয়া হবে, এবং তাকে শাস্তি দেওয়া হবে। ঠিক আছে, এটা ইসলামে আছে, এটা ইসলামের একটা অন্যতম নিয়ম। তাহলে এটা কমে যাবে। দেখেন আরো কি আছে, দুর্বল মামলা ব্যবস্থাপনা। আমরা এতক্ষণ কিন্তু আলোচনা করছি দুর্বল মামলা ব্যবস্থাপনা। প্রচলিত বিচার ব্যবস্থায় মামলা নিষ্পত্তিতে ব্যবহারিক জটিলতা, আমরা এতক্ষণ আলোচনা করতেছি, কিন্তু এটা ক্রমাগত শুনানির অভাব। ঠিক আছে, ডেটের পর ডেট ফেলতেছে। ওই যে এটা হচ্ছে পাবলিক প্রসিকিউটর এই গ্যাঞ্জামটা বাধায়, টাকা পয়সা খেয়ে সে এটাকে পিছাতে থাকে, কারণ আসামি তো জামিনেই আছে। সুতরাং ডেটের পর ডেট পিছালে তো কোনো প্রবলেম নাই। হ্যাঁ, তার সে টাকা খাচ্ছে, ডেট পিছাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপিল করার সুযোগ। এই আপিল করার সুযোগটা, এটা ইসলামী আদালতে এই আপিল করার সুযোগটাকে খুব সীমাবদ্ধ সুযোগ, খুবই সীমিত। মানে তুমি র্যান্ডম যে কোনো ইস্যুতে আপিল করতে পারবে না। হ্যাঁ, এক যদি মানে মৃত্যুদণ্ড কেন্দ্রিক যে সমস্ত মামলাগুলো আছে, এখানে আপিল হয়তো করা যেতে পারে, বাকি সবকিছুতে আপিল করার সুযোগ নেই। এটা জাজ ভালো মনে করছে। সাহাবীদের মধ্যে একটা ঘটনা আছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা একটা বিচার করছিলেন, পরে ওই বিচারটা আলী রাদিয়াল্লাহু তাআলা কোর্টে এটাকে ফরওয়ার্ড, মানে আবার এসে বিচার চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে করতেছেন যে না, যেহেতু এটা মানে মামলাটাকে অন্যদিকে নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও উনি বলেন না, এটাই হবে, কারণ আবু মুসা আশআরী এটাকে ঠিক মনে করছে, এটাই ঠিক আছে। সুতরাং এটা একটা মানে ইসলামী বিচার ব্যবস্থাপনায় আপিল করার সুযোগ কম, আপিল করে তুমি এটাকে লেন্দি করবা এই সুযোগ কম। ঠিক আছে, এখানে একটা গুরুত্বপূর্ণ একটা মূলনীতি আছে, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। হ্যাঁ, এটা কিন্তু আমাদের জুডিশিয়ারিতে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, যে ডিলে করা যাবে না। যে ভদ্রলোক কি বলতেছে দেখেন, প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো তাড়া থাকে না, মামলায় তারিখের পর তারিখ পরে মামলা বিচারে ওঠে না। এই যে জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। সাগর রুনির মামলা
84 বার না 85 বার পিছাইছে। পাবলিক প্রসিকিউটর সরকারি লোক, আওয়ামী লীগের লোক, 84 না 85 বার এটা মামলা পিছাইছে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এই দেখেন ওরা মানে তালেবানের বিচার ব্যবস্থা নিয়ে রিপোর্ট করছে, ওনারা বলতেছে যে স্পিড, তালেবানের বিচার ব্যবস্থার সবচাইতে বড় সুবিধা হচ্ছে স্পিড। এখানে ব্যুরোক্রেটিক রেড টেপ নাই। হ্যাঁ, এই নথিপত্র এই সেই মানে এই টেবিল থেকে ওই টেবিল, ওই টেবিল থেকে ওই টেবিল, এই সমস্ত ঝামেলা নাই। 2 বছরে তালেবান জাজেস হ্যাভ রিজলভড, 2 বছরে 2 লক্ষ কেস তারা সলিউশন করছে। চিন্তা করে দেখেন, 2 বছরে 2 লক্ষ কেস অলরেডি সলভড। কারণ ইসলামের বিচার ব্যবস্থাটা ফাস্ট, এখানে মানে গ্যাঞ্জাম করার সুযোগ নাই, টাইম লেন্দি করার সুযোগগুলোকে বন্ধ করে দিছে ইসলামী বিচার ব্যবস্থা। ঠিক আছে, ব্যাকলগড বাই প্রিভিয়াস গভর্নমেন্ট। আচ্ছা, আন্ডার দি সামারি জুডিশিয়াল সিস্টেম মোস্ট কেস রিজলভ সুইফটলি, ভেরি ফাস্ট অ্যাপিয়ারেন্স বিফোর এ ট্রাইব্যুনাল। মানে একদম প্রথমবার সামনে আসছে, আর কোনো ডেট নেওয়া লাগে নাই, ওইখানেই শুনানি হয়ে গেছে, ওখানে সলভ হয়ে গেছে। কারণ 2জন সাক্ষী আমি পেয়ে গেছি অলরেডি, তার যে অপরাধ, এই অপরাধের 2জন সাক্ষী অলরেডি আমি পেয়ে গেছি, এবং এই 2জন সাক্ষী তারা প্রপার সাক্ষী তারা দিচ্ছে। ঠিক আছে, প্রপার সাক্ষী দিচ্ছে, সুতরাং কেস তো অলরেডি সলভড, 2জন প্রপার সাক্ষী পাওয়া গেছে। আর অ্যাডিশনাল কিছু আমার ইন্টারগ্রেশন লাগলে জাজ কিছু ইন্টারগ্রেশন করে জিনিসটা সম্পর্কে ডিটেলস জেনে নিল। যেদিন মামলা দায়ের করা হয়েছে ওই দিনই সলভ হয়ে গেছে, এরকম বহু কেস আছে। ঠিক আছে, এইটা গুরুত্বপূর্ণ। এই দেখেন এখানে একটা কি যেন একটা কথা আছে, এগুলো আপনারা পরে পড়ে নিন। ঠিক আছে, এই যে পাগমান জেলায় 5 জন মানুষ একটা রেপ করছিল অক্টোবর মাসে, কয়েক ঘন্টার মধ্যে বিচার হয়ে গেছে কমপ্লিট। 5 জন মানুষ রেপ করছে কয়েক ঘন্টার মধ্যে, এটা তো খুব বড় কোনো ইস্যু না। এটা মহিলাটাকে এক্সামিন করা হবে, এক্সামিন করা 5 জন মানুষটাকে রেপ করছে, নিশ্চয়ই তার ওই জনিপথের অঞ্চলটা খুবই ক্ষতবিক্ষত, ক্ষতিগ্রস্ত। ঠিক আছে, মেয়েটা অজ্ঞান, আহত, তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন, বোঝা যাচ্ছে যে মেয়েটার কোনো সম্মতি সেখানে ছিল না। 5 জন লোক তাদেরকে অ্যাট হ্যান্ড তাদেরকে পাওয়া গেছে, যে 5 জন লোক তারা এটা করছে, কয়েকজন তাদেরকে দেখছে এটা করতে, 1জন 2জন করছে, কেউ কেউ ধরছে, অনেক সাক্ষী আছে এখানে যেই করছে। হ্যাঁ, ইনস্ট্যান্ট তাদেরকে কয়েক ঘন্টার বিচারের মধ্যে তাই অলরেডি হ্যাংড, শেষ, কাজ শেষ। আর আমাদের এই কোর্ট হলে কি হইতো, এটা আবার ডেট ফেলাও, এ ফেলো তা ফেলো, আসামি পক্ষের উকিল সাক্ষীদেরকে জেরা করে করে কনফিউজ করে 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 জিনিসটাকে আরো মানে পিছাই দিবে। কয়েক ঘন্টার মধ্যে বিচার হয়ে গেছে, ফাঁসি হয়ে গেছে কমপ্লিট। তাহলে এর ফলে যে সমাজের মধ্যে যে ইফেক্ট, আর ওইটা ইফেক্ট কি এক হবে বলেন? এই দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আর একটা মূলনীতি, জাস্টিস শুড নট অনলি বি ডান, শুড বি ম্যানিফেস্টলি অ্যান্ড আনডাউটেডলি বি সিন টু বি ডান। এই যে আমরা কেবলই বলছিলাম যে প্রকাশ্যে বিচার, জাস্টিস মাস্ট বি সিন টু বি ডান। বিচার যে মানে ন্যায় বিচার যে হয়েছে, এইটা মানুষকে দেখাইতে হবে যে হ্যাঁ ন্যায় বিচার হয়েছে, মানুষকে দেখতে পারতে হবে, মানুষ দেখবে যে ন্যায় বিচার হচ্ছে। সুতরাং প্রকাশ্যে বিচারের কোনো বিকল্প নাই, আমি যদি আসলে সমাজে অপরাধ কমাইতে চাই। এই দেখেন গোপন বিচারের ভয়াবহতা, এই যে মানে পাবলিকলি বিচার হতে হবে, পাবলিকলি বিচার কোনো গোপনে হবে না, বিচার হবে পাবলিকলি। আচ্ছা, ইসলামেও তাই, ইসলামে মসজিদে বিচার হয়েছে, মসজিদে, ওপেন কোর্টে, গাছতলায়, মানে স্পটে, বিভিন্ন জায়গায় ইসলামের বিচারগুলো ওই সময় বিভিন্ন ভাবে হয়েছে। আচ্ছা, এখানে একটা আমি আবার আলোচনাটা আমি আরো ক্লোজ করে নিয়ে আসি, যে একজন জাজ নাইজেরিয়ান, ওনার কথা হচ্ছে যে জাস্টিস একটা 3 ওয়ে ট্রাফিক, মানে ত্রিমুখী একটা বিষয়। জাস্টিস টু দ্য প্লেইন্টিফ, প্লেইন্টিফ মানে বাদী, বাদী যে বিচার প্রার্থী তার প্রতি সুবিচার হতে হবে, শুধু তাই হলে হবে না, যে আসামি তার প্রতিও সুবিচার হতে হবে। আমি শুধু এক পক্ষের কথা শুনবো আর এক পক্ষের কথা শুনবো না, এটা কিন্তু হবে না। 2 পক্ষের কথাই 2 পক্ষকে সমান সুযোগ দিতে হবে, সমান সুযোগ দিতে হবে। এবং আদাবুল কাজী একটা বই আছে ইমাম মাওয়ার্দি, ওখানে একজন বিচারক তার অ্যাটিটিউড কেমন হবে, তিনি কোনো এক পক্ষের সাথে হেসে কথা বলতে পারবে না, একদম তাকে এমন ভাবে থাকতে হবে যেন প্রত্যেকেই গাম্ভীর্য মেনটেন করতে হবে। পাহারাদার থাকবে একজন, হ্যাঁ, তার সামনে কেউ চেয়ারে বসবে কেউ নিচে বসবে, এটা হবে না, দুজনকে সমান জায়গায় বসতে হবে। মানে এরকম, মানে কারো একজনের প্রতি বেশি কনসেন্ট্রেশন দিতে পারবে না, এমন যেন মনে না হয় না সে তার প্রতি পক্ষপাতিত্ব করছে। এরকম বিভিন্ন রকম আদব দেওয়া আছে মাশাআল্লাহ, এবং এগুলা সেকুলার আইনও এই কাছাকাছি মেনটেন করে। এগুলা মোরাললেস ইসলাম থেকে অনেক কিছু মানে ওদিকে গেছে, ইউরোপে গেছে। তাহলে একটা হচ্ছে
তিন পক্ষের প্রতি জাস্টিস করতে হবে। একটা হচ্ছে বাদীর প্রতি জাস্টিস, একটা হচ্ছে আসামির প্রতি জাস্টিস, একটা হচ্ছে জাস্টিস অফ দ্য সোসাইটি, সমাজের প্রতি জাস্টিস। বাদীর প্রতি জাস্টিস, তাহলে শুরুতেই মানে যখনই আপনি ফৌজদারি বিচারকে রাষ্ট্র বনাম আসামি বানায় ফেললেন, তাহলে এটা তো শুরুতেই শেষ। বাদীর প্রতি তো কোনো জাস্টিস হইল না। বাদীর জাস্টিস কই? বাদী কি পাইল? সেই লোকটা যে মজলুম সে কি পাইল? কিছু পাইল। আচ্ছা, এখানে কিছু জিনিস নিয়ে আসছি যে আমাদের কিছু গুরুত্বপূর্ণ মূলনীতি দেওয়া আছে। কোরআনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ মূলনীতি দেওয়া আছে। এই যে যেমন সমস্ত মানুষ সমান বিচারের ক্ষেত্রে। তারপর হচ্ছে দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত সবাই ইনোসেন্ট, এটা ফিতরাত। ফিতরাতগতভাবে সবাই ইনোসেন্ট আনলেস তার দোষটা প্রমাণ হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, অপরাধ প্রমাণ হতে হলে তার ইচ্ছা প্রমাণ হতে হবে যে সে ইচ্ছা করছিল অপরাধটা করার জন্য। এটা বিভিন্ন উপায় আছে, বোঝার উপায় আছে। আচ্ছা, সাক্ষ্য গোপন করা যাবে না। সাক্ষ্য গোপন করা যাবে না। জবরদস্তি কোনো কাজ করানো হলে এটা অপরাধ না। ওকে, একজনের অপরাধের জন্য আরেকজনকে দোষী করা যাবে না, আরেকজনকে কষ্ট দেওয়া যাবে না। আচ্ছা, যতটুকু অপরাধ ততটুকু শাস্তি বরাবর। আর হচ্ছে সাক্ষ্য খুব গুরুত্বপূর্ণ একটা ডিভাইস, জুডিশিয়াল ডিভাইস। আচ্ছা, তারপর হচ্ছে বার্ডেন অফ প্রুফ। একটা জিনিস প্রমাণ করার দায়িত্ব কার? যে অভিযোগ করছে তার। যে অভিযোগ করছে প্রমাণ করার দায়িত্ব তার, সাক্ষী উপস্থাপনের দায়িত্ব তার। ঠিক আছে? আচ্ছা, উভয় পক্ষকে সমান সুযোগ দিতে হবে কথা বলার। ডিফেন্ডেন্ট আসামিকে নিজেকে ডিফেন্ড করার সুযোগ দিতে হবে, সুযোগ দিতে হবে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আরেকটা স্লাইড দেখাই, একটা ফাইল দেখাই আপনাদেরকে। আচ্ছা, আলোচনা তো বোঝা যাচ্ছে না? মোটামুটি আলোচনা মোটামুটি আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাই। এখানে যে জিনিসগুলো আমি আলোচনা করতেছি, এইটা হচ্ছে আপনার ভদ্রমহিলার নাম কি? ভদ্রমহিলার নাম হচ্ছে এই যে সিলভিয়া টেলেনব্যাক। হ্যাঁ, উনি হচ্ছেন ম্যাক্স প্ল্যাঙ্ক ইউনিভার্সিটি অফ ফরেন অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল, এই ডিপার্টমেন্টের উনি হচ্ছেন হেড অফ দ্য সেকশন। আচ্ছা, তো ওনার একটা আলোচনা ছিল একটা ইয়েতে, একটা সেমিনারে উনি একটা আলোচনা করছিলেন, দ্য শরিয়া ইন আফগান কনস্টিটিউশন। এই তিনটা জিনিসের মধ্যে উনি একটা কম্পারেটিভ একটা আলোচনা করছিলেন। হয়ে গেল না, এটা না, সরি। মানে তিনটা জিনিস, একটা হচ্ছে সেকুলার যে আইন ব্যবস্থা ওইটা, এটা মানে ইন্টারন্যাশনাল আইন, ইসলামিক আইন, এবং দুইটাকে মিলায়া সেকুলার আফগান আইন। সেকুলার মানে এই তালেবান না, আগের গভর্নমেন্ট, ওরা ইসলামের সাথে ওই ইন্টারন্যাশনাল আইন মিলায়ে একটা আইন বানিয়েছিল আর কি। তো এই তিনটা আইনের মধ্যে উনি একটু তুলনা করছেন, একটু আলোচনা করছিলেন আর কি ওই সময়, ওই ভদ্র মহিলা। তো এর আগে আমি একটু জানি যে আসলে আমাদের সেকুলার যে ইন্টারন্যাশনাল আইন, যেটা কয়েকটা বেশ কিছু আছে, যেমন দেখেন ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। এই যে সংগঠনটা, মানে এদের কিছু কি বলা যায়, কমন কিছু ধারা আছে, যেই ধারাগুলো পৃথিবীর সমস্ত দেশকে মানতে হয়। ওইখানে বাংলাদেশ একজন সিগনেচার করছে আর কি। হ্যাঁ, যার কারণে এইগুলা যদি আমি মানি, তাহলে কোরআনের আইন আমি বাস্তবায়ন করতে পারবো না। মানে কিছু সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটের কথা বলছে, সেই রাইটগুলো মানতে হবে, সেই রাইটগুলো বিচারের ক্ষেত্রে মানতে হবে, এবং দণ্ডবিধির ক্ষেত্রে, শাস্তির ক্ষেত্রে এইগুলো কিছু কিছু মানে যেমন হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর কিছু বিষয় আছে না? হ্যাঁ, আছে, ওখানে যারা সিগনেচার করে তাদেরকে মানতে হবে সবকিছু। বা নারী নীতি, CEDAW, এটাকে যারা সিগনেচার করছে তারা সম্পত্তিতে নারীর সমান অধিকারের জন্য তারা কাজ করবে, এরকম কিছু বিষয় আছে সেই সমস্ত দেশে। তো এটা হচ্ছে ওই রকম, এইগুলোতে যারা সিগনেচার করে সেই সমস্ত দেশে আর ইসলামের আইন বা ইসলামের যে শরিয়া বিচার ব্যবস্থা, জুডিশিয়াল প্রসিডিউর, সেখানে আর ফলো করা যাবে না, এরকম কিছু বিষয় আছে। তো এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল সেই আইনের একটা কমিশন। ঠিক আছে? তো বাংলাদেশও এখানে সিগনেচার করছে, যার কারণে আপনার তাদের এই সেকুলার আইন মানতে বাধ্য, এবং ইসলামী আইন বা কোরআনের যে আইন, কোরআনের যে বিচার ব্যবস্থা, ইসলামের যে বিচার ব্যবস্থা, এটাকে পরিত্যাগ করতে বাধ্য। আমরা এটা মানতে বাধ্য, এবং ইসলামকে পরিত্যাগ করতে, আল্লাহকে এবং তার রাসূলকে বের করে দিতে আমরা বাধ্য, এইগুলোতে সিগনেচার করার কারণে। এটা তার মধ্যে একটা, এরকম আরো কয়েকটা আছে। আচ্ছা, তো আমরা দেখি এখানে উনি আলোচনা করছেন কিছু কম্পারেটিভ আলোচনা, তার মধ্যে একটা হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ লিগ্যালিটি। কয়েকটা জিনিস আছে যেটা
মৌলিক কয়েকটা জিনিস আছে। একটা প্রিন্সিপাল অফ লিগ্যালিটিটা হচ্ছে, ধরেন যে আমি যে অপরাধটা করছি আমাকে অপরাধের শাস্তি দেওয়া হবে, মানে ব্যাপারটা আমি একটু বুঝাই বলি, আর্টিকুলেট করতেছি দাঁড়ান। ব্যাপারটা হচ্ছে যে নতুন আইন তৈরি করে আমার শাস্তি দেওয়া যাবে না। আমি বুঝাতে পারছি এটা? মানে আমি যেই টাইমে অপরাধটা করছি ওই টাইমে ওই অপরাধের জন্য ওই শাস্তিটা থাকতে হবে। আমাকে আমার অপরাধের পরে নতুন একটা আইন বানানো হলো, সেই আইনে আমাকে শাস্তি দেওয়া যাবে না। ব্যাপারটা বুঝতে পারছি? যেমন হচ্ছে যে জামাত ইসলামের কামারুজ্জামান রহমতুল্লাহ আলাইহি, ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল না? ওনাকে তো প্রথমে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, পরে জনগণের প্রেসারে তাকে আবার বিচার করা হয়েছে, আবার বিচার করার সুযোগ ছিল না, আবার জনগণের প্রেসারে আবার বিচার করে তাকে আবার ওই আইন চেঞ্জ করে নতুন আইন করে তাকে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এটা করা যাবে না। অপরাধের পরে নতুন আইন করে সেই আইনে আমাকে 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 শাস্তি দেওয়া যাবে না। আমাকে এক্সিস্টিং যে আইন, এতদিন পর্যন্ত যে যে আইন ছিল ওই আইনেই আমাকে শাস্তি দিতে হবে, নতুন আইন করে শাস্তি দেওয়া যাবে না। অপরাধের টাইমে যে আইন সেই আইনে আমাকে শাস্তি দিতে হবে। এটাকে বলে দ্য প্রিন্সিপাল অফ লিগ্যালিটি। ওকে, তো একই জিনিস, এটা ইসলামী শরিয়া একই কথা বলে। এই যে আল্লাহ তাআলা বলছেন যে, মানে এই কোরআন আইন থেকে, যে আমি কোন রাসূলকে না পাঠাইয়া কোনো জাতিকে শাস্তি দেই না। কোন রাসূলকে না পাঠাইয়া আমি কোনো জাতিকে শাস্তি দেই না। তো এরকম কিছু ইয়ে আমাদের ইসলামে আছে। তাহলে ইসলাম এটা সুন্দরভাবে জিনিসটা যায় আমাদের ইসলামের সাথে। আমাদের ইসলাম এটা, মানে তোমরা তো এখন এসে এগুলো করতেছো, আর আমরা সেই 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো, আমাদের এই মূলনীতিগুলো দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ গিল্ট। এটা হচ্ছে কি জিনিস? এটা হচ্ছে যে দোষী শাস্তিও তারই হবে। নতুন কাউকে, মানে আমার দোষের কারণে অন্য কেউ শাস্তি পাবে না। ঠিক আছে? সুতরাং এটাও তো কোরআনে তো আয়াত আছে, নো ওয়ান বিয়ার্স, সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা কোরআনে আয়াতের মধ্যে বলেই দিয়েছেন এটা। সুতরাং এখানে এটা নিয়ে কোনো প্রবলেম নেই। আচ্ছা, তারপর হচ্ছে দ্য প্রিজাম্পশন অফ ইনোসেন্স। প্রিজাম্পশন অফ ইনোসেন্স মানে হচ্ছে সবাইকেই নির্দোষ ভাবতে হবে যদি না তার দোষ প্রমাণ হয়। দোষ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত সবাই নির্দোষ। মানে যে আসামি, ধরো আমার নামে হত্যা মামলা হয়েছে, আমি হত্যা করছি, তো এটা একটা মামলা, অভিযুক্ত। হ্যাঁ, যেটা আমাদের মিডিয়া কিন্তু এই কাজটা করে না। আমাদের মিডিয়া কিন্তু কারো বিচার হয়ে তা সে প্রমাণ হওয়ার আগেই একজনকে অপরাধী বানায় দেয়, একজনকে জঙ্গি বানায় দেয়। সে কিন্তু জঙ্গি প্রমাণ হয় নাই, জঙ্গি বানায় দিচ্ছে, যেমন 5 জন জঙ্গি নিহত, আগেই জঙ্গি বানায় দিচ্ছে। তো এটা কিন্তু আমাদের মিডিয়া এটা খুব করে। তো এটা হচ্ছে আইনের একটা গুরুত্বপূর্ণ একটা মূলনীতি, দ্য প্রিজাম্পশন অফ ইনোসেন্স। এখানে কি হচ্ছে যে প্রত্যেকটা মানুষই দোষ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত সে নির্দোষ। ইসলামও এই কথাটা বলে। ঠিক আছে? ইসলামও একই কথা বলে। আচ্ছা, এবং দেখেন আমাদের ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইয়ে হলো, এটা ইসলামের না, এটা আমাদের সেকুলার আইনেরও একই জিনিস, যে অপরাধী যদি ছাড়া পেয়ে যায় ছাড়া পাক, কিন্তু নির্দোষ মানুষ যেন অপরাধ, মানে শাস্তি না পায়। মানে একজন অপরাধী অপরাধ করে পার পেয়ে যাওয়া, এটা যতটা প্রবলেমেটিক, তার চাইতে একজন নির্দোষ মানুষ বিনা কারণে শাস্তি পাওয়া এটা আরো বেশি প্রবলেমেটিক। ঠিক আছে? এই একই জিনিস। সুতরাং এটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য আল্লাহ রাসূল একটা কথা আছে যে হুদুদ পানিশমেন্ট, যেটা খুব সিরিয়াস পানিশমেন্ট, যেটা যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে তবে হুদুদ পানিশমেন্টকে অ্যাভয়েড করো, অ্যাভয়েড করে এটাকে তাজিরে দিয়ে দাও, হুদুদ দিও না, হদ পানিশমেন্ট দিও না। হদ পানিশমেন্ট দিতে হলে যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে তবে হদ দিও না, ওটাকে তাজিরের দিকে ঘুরাই দাও। তো এটা গুরুত্বপূর্ণ, আমাদের একটা মূলনীতি, এটা ইসলামী আইনের মূলনীতি। বরং সেকুলার আইন এই সমস্ত মূলনীতি গ্রহণের বহু আগে আমরা এই সমস্ত মূলনীতি অলরেডি নিয়ে নিচ্ছি। ঠিক আছে? যেমন আমি হিস্ট্রি অফ দ্য কোর্টস যে বইটা পড়তেছিলাম, ওইখানে একটা ইয়ে দেখলাম, রোমান কোর্টে একটা বিচার হয়েছে। একজন লোক চুরি করছে, চুরি করার পরে তাকে যখন মামলায় যখন গেছে, মামলায় যাওয়ার পরে দেখলাম যে চুরি প্রমাণিত হওয়ার পর তাকে ফাঁসি দিয়ে দিয়েছে, চুরির শাস্তি ফাঁসি। মানে এটাকে বুঝলাম না আমি, এটা হচ্ছে 1300 সালের ঘটনা, 1304 সালের ঘটনা। হ্যাঁ, এরা এই সমস্ত আইন নিয়ে আজকে আমাদের উপর গর্ব করে। চিন্তা করছেন ব্যাপারটা? মানে চুরি করছে, চুরির প্রমাণ হয়েছে, প্রমাণ হওয়ার পর তাও কি প্রমাণ হয়েছে? চোরের বাসায় চুরির মাল পাইছে, চোরের বাসায় চুরির মাল পাওয়ার পর সেই চোরকে তখন রিমান্ডে দিছে। রিমান্ডে দেওয়ার পর চোরকে পিটাইছে, পিটানোর পরে চোর স্বীকার করছে যে হ্যাঁ আমি চুরি করছি, এরপর তাকে ফাঁসি দিয়ে দিচ্ছে। এইটা 1300 সালের বিচার। তাহলে এর চাইতে কত নিখুঁত বিচার আমরা করছি আরো 200-300 বছর আগে। চিন্তা করা যায়? 800-900 সালের দিকে আরো নিখুঁত বিচার আমরা করছি।
তাহলে এই সব মানে এই সমস্ত জিনিস নিয়ে এরা আজকে আমাদেরকে মানে মানবাধিকার শেখাইতে আসে, আইন শিখাইতে আসে, ন্যায় বিচার শিখাইতে আসে, মানে দুঃখ কোথায় রাখবো চিন্তা করেন। আচ্ছা, তারপর হচ্ছে বার্ডেন অফ প্রুফ, প্রমাণ করার দায়িত্ব কার? দোষ প্রমাণের দায়িত্ব বাদীর। দেখেন ঘটনাগুলো কিভাবে আমি আপনাদের সামনে বলি। ইসলামের কোর্টের বিচারটা ঘটনাটা কি দাঁড়াবে। প্রথমে বিচারকের সামনে এসে, আমি একদম সিরিয়ালি বলতেছি কি কি ঘটনা ঘটবে একটা ইসলামিক কোর্টে। বিচারক থাকবেন, বিচারকের সামনে যে বাদী, বাদী এসে বলবে যে আমার সাথে এই করা হয়েছে, মামলা মামলা দায়ের করবে। মামলা দায়ের করার পরে বাদীর ওই যে বাদীর যে বক্তব্য সেটা সেটা একজন মুন্সি ওটাকে লিখে ফেলবে। লিখে ফেলার পর সেটা বাদীকে পড়তে দেবে। বাদীকে পড়তে দেওয়ার পর বাদী ওটা সিগনেচার করবে। ঠিক আছে, সিগনেচার করলে এরপরে কি করবে? এরপর অপরাধীকে বলা হবে, অপরাধীকে বলতেছি যে বাদী যেটা ওইটার একটা কপি অপরাধীকে দেওয়া হবে। অপরাধী সেটা মানে আসামি সেটা পড়বে। আসামি সেটা পড়ার পর আসামিকে বিচারক জিজ্ঞাসা করবে বাদী যা বলছে এটা কি তুমি স্বীকার করতেছো? যদি সে স্বীকার করে, হ্যাঁ, এটা তো ওই সময়কার মানুষজন ছিল ধার্মিক মানুষ, রিলিজিয়াস মানুষ, তারা স্বীকারোক্তি সহজে তারা দিয়ে দিত। এখনকার মানুষ তো স্বীকার করবে না। তো তাকে বলা হবে তুমি স্বীকার করতেছো কিনা এটা। তো সে বলবে যে না, আমি এটা স্বীকার করতেছি না, আমি এটা স্বীকার করলাম না। এখন বাদীকে বলা হবে তুমি সাক্ষী নিয়ে আসো। প্রমাণ করার দায় বাদীর। আসামির নিজেকে নির্দোষ প্রমাণ করার দায়িত্ব নাই, দায়িত্ব হচ্ছে বাদীর। বাদী তখন দুজন সাক্ষী নিয়ে আসবে। এই সাক্ষীদের যে সাক্ষীর যোগ্যতা এটা আবার আলাদা জিনিস। এই সাক্ষীদেরকে পুরুষ হইতে হবে, একজন পুরুষ ধরলে দুজন মহিলা সমান একজন পুরুষ। তো এদেরকে প্রাপ্তবয়স্ক হইতে হবে। তাদেরকে তারা মিথ্যুক বলে সমাজে প্রচার, এই ধরনের মানুষ আনা যাবে না। মদখোর, সুদখোর, জেনাখোর এই ধরনের মানুষ আনা যাবে না। হ্যাঁ, তারপর হচ্ছে সে প্রত্যক্ষভাবে নিজের চোখে দেখছে কিনা, নিজের চোখে দেখা হইতে হবে, এইরকম দুজন মানুষ হইতে হবে। তারপর হচ্ছে তাদের বক্তব্য, একজনের বক্তব্যের সাথে আরেকজনের বক্তব্য, স্থান, কাল, পাত্র, ডিটেলস মিলতে হবে। হ্যাঁ, মিলার পর যদি বিচারকের মনে হয়, তারপর অন্যান্য যে সমস্ত কাগজপত্র আছে এগুলো পরোক্ষ সাক্ষী হিসেবে এগুলোকে উপস্থাপন করা যাবে। এগুলো আবার এই সমস্ত ডকুমেন্ট, আবার তবে ডকুমেন্ট কিন্তু জাল করা যায়, সমস্ত ডকুমেন্ট জাল করা যায়। হ্যাঁ, একজন ডাক্তারকে টাকা খাওয়ায় ফলস ইনজুরি সার্টিফিকেট নেওয়া যায়। সুতরাং ইসলামে এই কাগজের কিন্তু খুব বেশি মূল্য নাই। এটাকে সাবসিডিয়ারি হিসেবে, এটাকে সাহায্যকারী হিসেবে রাখা যাবে, কিন্তু যেহেতু কাগজপত্র জাল করার সুযোগ বেশি, যার কারণে কাগজপত্রকে আমরা অ্যাবসলিউট প্রুফ হিসেবে ইসলামিক কোর্ট নেয় না। ঠিক আছে, এরপরে সাক্ষী যখন আমি নিলাম, সাক্ষী নেওয়ার পরে এখন সাক্ষী নেওয়া শেষ। সাক্ষী দ্বারা বোঝা যাচ্ছে যে আসামি দোষ করছে। এখন আসামি তার পক্ষে দুজন সাক্ষী জেনারেট করবে যে আমি দোষ করি নাই। যদি সে এই সাক্ষী জেনারেট করতে না পারে, তাহলে তো বোঝা গেল যে না, দোষ আসলে ওরই। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে কোনো সাক্ষীই নাই। এখন কি করব? কোনো সাক্ষী যদি না থাকে, সেই ক্ষেত্রে আসামিকে বলা হবে যে তুমি শপথ করো, আল্লাহর নামে তুমি 3 বার শপথ করো। শপথ একটা গুরুত্বপূর্ণ জিনিস। শপথ শুধু আমাদের ইসলামিক্যালি না, এটা নিয়ে সেকুলার হাসাহাসি করে। এটা শুধু ইসলামিক কোর্টেই না, এটা সেকুলার কোর্টেও শপথ একটা গুরুত্বপূর্ণ জিনিস। ব্রিটিশ কমন ল, অন্যান্য জায়গায় শপথ খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে তাকে বলা হবে তুমি শপথ করো। সাক্ষী বাদী, আসামি যদি শপথ করতে অস্বীকার করে, সেই ক্ষেত্রে বাদীকে বলা হবে তুমি শপথ করো যে ও আসলে অপরাধ করছে। আর বাদী যদি অপরাধ করে শপথ করে ফেলে, তখন আসামির বিপক্ষে রায় চলে যাবে। ঠিক আছে, আর আসামি যদি শপথ করে ফেলে যে আমি করি নাই, তখন আসামির পক্ষে রায় চলে যাবে। যেখানে কোনো ধরনের কোনো ক্লুই নেই, একদম জিরো ক্লু। হ্যাঁ, জাজ যখন বিস্তারিত চেষ্টা করছে, ঘটনাস্থলে গেছে, তদন্ত করছে, সবকিছু করার পরেও সে কোনো জায়গায় আসতে পারতেছে না, সেই ক্ষেত্রে লাস্টে গিয়েছে শপথ, একদম শেষ, এরপর আর কিছু নাই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এবং এই সবকিছু মামলার ফুল প্রসিডিউর লিখিত থাকতে হবে, মানে লেখা থাকতে হবে। এটা আছে পরে আমাদের। আচ্ছা, তারপর গেল, তারপর হচ্ছে রাইট অফ ডিফেন্স। রাইট অফ ডিফেন্স এটা থাকবে, আসামি রাইট অফ ডিফেন্স থাকবে। রাইট টু বি সাইলেন্ট, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, অধিকার। এইটা সাইলেন্ট থাকার রাইট কখন থাকবে? যখন হদ, মানে ওই যে বিভৎস ভয়ঙ্কর যে অংশটা আছে, ওই সময়ে আসামি যদি মনে করে যে না, আমি কোনো স্বীকারোক্তিও দিব না, আমি নাও বলবো না, আমি চুপ করে থাকবো, এই যদি সে আসামি চুপ করেও থাকে, না বললে তো বললোই, আর যদি চুপ করেও থাকে তবুও তার উপর আর হদ হবে না, এটা তখন তাজিরের দিকে চলে যাবে। তাজিরের দিকে চলে যাবে। হ্যাঁ, তখন ওই হদের ওই সিরিয়াস পানিশমেন্টটা থেকে কম পানিশমেন্ট তার হবে আর কি। কারণ ওই অলরেডি সাক্ষীর মাধ্যমে কিন্তু প্রমাণ হয়ে গেছে, সাক্ষী টাক্ষীর মধ্য দিয়ে, বিভিন্ন ডকুমেন্টসের মধ্য দিয়ে বিচারক
নিজের চোখে যা যা কিছু দেখছে সেগুলোর মধ্য দিয়ে অলরেডি বিচারক নিশ্চিত যে না, এই অপরাধটা করছে। বিচারককে নিশ্চিত হতে হবে, এটা হচ্ছে মূল জিনিস। ঠিক আছে, টর্চার করা যাবে না। টর্চার করেছে ক্রসিং দ্য উইটনেস। হ্যাঁ, উইটনেস ক্রসিং জাজ করতে পারবে, অন্যরা করতে পারবেন না। মানে আসামি পক্ষের উকিল এটাকে করে মামলা, দেখেন কত বড় অবস্থা খারাপ, যে বলে যে মামলা জিতছি, মানে মামলা একটা খেলা হয়ে গেছে, হারা জেতা হারা জেতা। হ্যাঁ, মানে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা উদ্দেশ্য না, মামলা জেতা উদ্দেশ্য, মামলা জিতছি। তার মানে মানে আমাদের জিনিসটা হয়ে গেছে এরকম, এটা হয়ে গেছে দুই উকিলের মধ্যে একটা খেলার মতো, দুই উকিলের মধ্যে খেলা। আচ্ছা, উকিল, একজন ভাই প্রশ্ন করছে যে উকিল রাখা যাবে কিনা। হ্যাঁ, উকিল রাখা যাবে, কারণ এই যে ইসলামিক আইনের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে এগুলো তো আর আসামিরা জানে না, সব আসামি বা সব বাদী তো বিষয়গুলো জানে না। উনি চাইলে আইন সম্পর্কে অভিজ্ঞ একজন মানুষের ওনাকে অ্যাটর্নি করতে পারবে, অ্যাটর্নি করতে পারবে। ঠিক আছে, অ্যাটর্নি করতে পারবে, এবং সেই ক্ষেত্রে তার সাহায্য সে চাইতে পারবে, যে তার পক্ষ হয়ে মামলা ইয়ে করবে। তবে উকিল নিয়োগের ক্ষেত্রে কিসের জন্য উকিল নিয়োগ দিলাম, মানে আমাকে ডিফেন্স করার জন্য নিয়োগ দিলাম, নাকি আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য নিয়োগ দিলাম, নাকি মানে এরকম ভাগ ভাগ কয়েকটা জিনিস আছে, যে আমি কিসের জন্য উকিল নিয়োগ দিলাম সেটা স্পষ্ট থাকতে হবে, এরকম বিষয় আছে কিছু। তো এটা নিয়ে আমি এখনো, ব্যাপারটা হচ্ছে যে আমি জিনিসটা নিয়ে এখনো পড়াশোনা করতেছি, আমি কিন্তু এখনো জানি না। আপনাদের সব প্রশ্নের উত্তর যে আমি দিতে পারবো তা কিন্তু না। মানে মোট কথা এটা যে আমরা ইসলামের, আমি আমার আগের স্লাইডে আবার চলে যাচ্ছি, এটা দেখাই ফেললাম, আগের স্লাইডটাতে চলে যাই। আচ্ছা, সো আমি এখন আবার শুরুর দিকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে যে ইসলামের আইন বর্বর কিনা, অমানবিক কিনা, বিভৎস কিনা, আমি সেগুলো বিষয়ে অলরেডি অনেক আলোচনা করে ফেলছি। মোট কথা যে ইসলামের যে বিচার ব্যবস্থা, এইখানে মানে মানুষের যে ডিগনিটি, মানুষের যে সম্মান, মানুষের মর্যাদা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কিন্তু সেইটা অপরাধীর জন্য না। যতক্ষণ পর্যন্ত বিচারিক প্রক্রিয়া এগুলো সব ডিউ প্রসেস শেষে যখন একজন মানুষ অপরাধী সাব্যস্ত হয়ে গেছে, অপরাধী সাব্যস্ত হয়ে যাওয়ার পরে তার জন্য দরদ উতলায় ওঠা, এটা আসলে কোনো সভ্য সমাজে এটা হওয়া উচিত না। অপরাধীকে শাস্তি পেতে হবে, অপরাধীকে বরাবর শাস্তি পেতে হবে। এটা দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে সমাজের জন্য, সমাজের বললাম আগে বলছি যে জাস্টিস টু বাদী এবং জাস্টিস টু সমাজ। এতক্ষণ পর্যন্ত তো চেষ্টা করছি যে অপরাধী যে যে আসামির জন্য জাস্টিস করার চেষ্টা করছি, সবকিছু করার পরেও যখন আসামি অপরাধী প্রমাণ হয়ে গেছে, এখন আসামির জন্য আর কোনো মানে মানবিকতা বোধ, কোনো দরদ উতলায় ওঠা উচিত না। তারপরে সমাজে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন না, সমাজে আপনি ন্যায় বিচারের আবহাওয়া তৈরি করতে পারবেন না, মানুষের মধ্যে নিরাপত্তা তৈরি করতে পারবেন না, নিরাপত্তার অনুভূতি তৈরি করতে পারবেন না। হ্যাঁ, এটা করার জন্য আপনাকে কঠোর হতে হলে কঠোর হতে হবে। এটা আমি অলরেডি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। এবং একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে ইসলামিক লিগ্যাল থিওরি ইজ মাচ ক্লোজার, মানে প্লেটো, আপনারা জানেন যে দার্শনিক প্লেটো একটা আদর্শ রাষ্ট্রের কথা চিন্তা করছে, আদর্শ রাষ্ট্র। তো এই অমুসলিম যিনি একজন গবেষক, লিগ্যাল ফিলসফার, উনি বলতেছেন যে ইসলামের যে লিগ্যাল থিওরি, এইটা আদর্শ রাষ্ট্র তৈরির জন্য বেশি উপযুক্ত, আদর্শ রাষ্ট্র তৈরির ক্ষেত্রে এটা বেশি উপযুক্ত। এবং এটা হচ্ছে পলিসি ওরিয়েন্টেড সিস্টেম। প্রকৃত আইনের শাসন একমাত্র ইসলামিক অ্যাপ্রোচের মধ্যে দিয়ে হতে পারে। ঠিক আছে, এই দেখেন কি বলছে, ইনফ্যাক্ট মেনি অফ দ্য মোস্ট ফরওয়ার্ড লুকিং কনসেপ্টস, আজকালকার আধুনিক অনেক ধারণা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের ক্ষেত্রে, আধুনিক অনেক ধারণাই মূলত ইসলামিক অ্যাপ্রোচ, মানে শতাব্দীকাল ধরে আমরা ইসলামিক কোর্টে ইউজ করে আসতেছি, যেগুলোকে আজকে অনেক পশ্চিমা বিশ্ব আধুনিক কনসেপ্ট বলে মনে করতেছে, এর অনেক কিছুই ইসলাম গত 1400 বছর ধরে প্র্যাকটিস করে। আসলে সমস্যা কোথায়? আসলে তাদের সমস্যা হচ্ছে এইগুলা, দেখেন কিছু কিছু সমস্যা। তাদের সমস্যা হচ্ছে তারা বলতেছে যে এই যে মদ খাওয়া, জেনা করা, মুরতাদের শাস্তি, হ্যাঁ, এবং কজফ বা অপবাদের শাস্তি, এই কয়টা হচ্ছে তাদের জন্য মূল প্রবলেম। তারা পশ্চিমারা যে ইসলামের বিচার ব্যবস্থা, আইন নিয়ে কথা উত্থাপন করে, প্রবলেম উত্থাপন করে, এর পিছনে মূল কারণ হচ্ছে তাদের যে ব্যক্তি স্বাধীনতার কনসেপ্ট, যে মদ খাওয়া আমার স্বাধীনতা, হ্যাঁ, বা জেনা করা আমার স্বাধীনতা, যা ইচ্ছা তাই বলা, ডিফেমেশন, অপবাদ দেওয়া,
কোনো ধর্ম সম্পর্কে বাজে কথা বলা, এগুলো আমার স্বাধীনতা, বাক স্বাধীনতা। কারো সম্পর্কে অপবাদ আরোপ করা, এটা আমার বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা। এই স্বাধীনতার ধোয়া তুলে তারা এই বিষয়গুলোর যে শাস্তি, ইসলাম যে শাস্তিগুলো দিচ্ছে, এই শাস্তিগুলোর বিরুদ্ধে তারা দাঁড়াইছে এবং দাঁড়ায় এটা সমালোচনা করে। তারা বলে যে বেত্রাঘাত করা, এগুলো আসলে এই দেখেন ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল আইন, ইন্টারন্যাশনাল আইন দিয়ে এইগুলাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। তাহলে ইন্টারন্যাশনাল আইনে যদি কেউ সই করে আসে, তাহলে তার কাছে তো কোরআনের সমস্ত ইয়েগুলো অবৈধ। এই জন্য আজকে কোরআনে আমরা যে আয়াত পড়ি, বাস্তবে আমরা সেটার দেখতে পাই না। এই দেখেন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্ট্রুমেন্টস arguably prohibit the infliction of hudud punishment for offense। এই যে মানে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসে যারা সই করে আসছে, স্বাভাবিকভাবে কোরআনের আইন তো সে বাস্তবায়ন করতে পারবে না। ঠিক আছে, তাহলে মূল প্রবলেম কোথায়? ওই যে ইন্টারন্যাশনাল ওই সমস্ত আইন মূল প্রবলেম, এগুলো তো মূল সমস্যা। হ্যাঁ, তাদের সমস্যা হচ্ছে তারা এই সমস্ত ব্যক্তি স্বাধীনতার নামে আজকে জিনা করা, এইটা যে কত বড় সমাজের জন্য ক্ষতিকর, এটা আপনারা যারা মানসাঙ্ক বইটা পড়ছেন, মানসাঙ্ক বইয়ের শেষে আমি একটা পরিশিষ্ট অ্যাড করছি, ব্যভিচার। ব্যভিচার, যে ব্যভিচার করে তার ক্ষতি করে, তার স্ত্রী বা স্বামী যদি থাকে তার একটা ক্ষতি হয়ে গেল পার্মানেন্ট, বাচ্চাগুলোর ক্ষতি হয়ে গেল, পরিবারের ক্ষতি হয়ে গেল, সমাজের ক্ষতি হয়ে গেল, সমাজে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ ছড়াচ্ছে। মানে এত বড় একটা প্রবলেমেটিক জিনিস যদি আপনি সমাজে আটকাইতে না পারেন, তাহলে পরে তো আসলে আপনার সমাজের আপনি মানে যৌক্তিকতা কোথায়? সমাজের যৌক্তিকতা কোথায়? সভ্য বলতে আমরা এটাকে সভ্য সমাজ কেন বলবো, তাই না? সুতরাং ব্যভিচারকে অবশ্যই রোধ করতে হবে এবং এটার জন্য যে শাস্তিটা শুনতে সবচেয়ে ভয়ঙ্কর শোনা যায়, সেটা অবশ্যই থাকতে হবে। অ্যাপোস্টাসি মানে ইসলাম ধর্ম ত্যাগ করা, এটা মূলত ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। সুতরাং বিদ্রোহের শাস্তি তো মৃত্যুদণ্ডই হবে। এটার জন্য আমি WS3 বইতে একটা গল্প লিখছি, মানে মুরতাদের শাস্তি কেন মৃত্যুদণ্ডই হওয়া উচিত। হ্যাঁ, সেটা নিয়ে আমি একটা বিস্তারিত আলোচনা করছি। এটা আরেক ঘন্টার আলোচনা। এটা নিয়ে মানে আজকে আমি জাস্ট অন্য একটা বিষয় নিয়ে আপনাদের সামনে, ইসলামী আইনটা যে কত সুন্দর, এটা নিয়ে আমি আজকে আলোচনা করলাম। ঠিক আছে, মদ খাওয়ার কারণে মানে কি ক্ষতি হচ্ছে? হ্যাঁ, ওইটা ওই মুরতাদের শাস্তি যে গল্পটার মধ্যে আছে, ওইটার মধ্যে আমি মদ খাওয়ার কারণে পৃথিবীতে কত মানুষ, আমেরিকাতে প্রতি বছর কত 1.5 লক্ষ মানুষ মারা যায় মদ খাওয়ার কারণে, শুধু মদ খাওয়ার কারণে। ঠিক আছে, মদ খাওয়ার কারণে প্রতি বছর আমেরিকাতে 40,000 ভায়োলেন্ট ক্রাইম, শুধু মদের কারণে। মদের কারণে প্রতি বছর 40,000 বাচ্চা বিকলাঙ্গ হয়। তাহলে মদের যে এত ক্ষতি, তাহলে এই মদকে আমার রোধ করতে হবে না সমাজ? হ্যাঁ, বিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকা মানে গচ্চা দেয় এই মদের কারণে, বিলিয়ন বিলিয়ন ডলার, সম্ভবত 29 বিলিয়ন ডলার, আমি ভুল না হয়। হ্যাঁ, এটা আমেরিকা গচ্চা দিচ্ছে শুধুমাত্র মদের কারণে। তাহলে এই মদকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে মদকে নিয়ন্ত্রণ করতে হবে, সেটার জন্য সে শাস্তি পর্যন্ত দিতে হবে। সমাজের মধ্যে এই ভাইব তৈরি করতে হবে যেন কেউ খারাপ এটার দিকে না যায়, তাই না? তো সুতরাং এইটার যে তাদের সমস্যা হচ্ছে, তাদের মূল সমস্যা এটা না। মূল সমস্যা হচ্ছে তাদের বিলিয়ন ডলারের মদের ইন্ডাস্ট্রি আছে, বিলিয়ন বিলিয়ন ডলারের মাদক মাফিয়া ডন, যারা মাদকের ইন্ডাস্ট্রি তাদের আছে, বিলিয়ন বিলিয়ন ডলারের তাদের ক্যাসিনো, পর্নোগ্রাফি, ব্রথেল, পতিতালয়, হ্যাঁ, এইগুলা তাদের ইন্ডাস্ট্রি। তাহলে এই ইন্ডাস্ট্রি গুলা যারা চালায়, তারা কি চাবে যে ইসলামী আইন এটা গ্রহণযোগ্য হোক সবার কাছে? সেটা চাবে না এটা। হ্যাঁ, সুতরাং আজকে যে ক্যাপিটালিস্টিক যে সোসাইটি, পুঁজিবাদী যে বিশ্ব ব্যবস্থা, সেখানে তো ইসলামের আইনকে অমানবিক তারা বলবেই। অমানবিক বলার জন্য তারা মিডিয়া পুষবে, তারা স্কলার পুষবে, তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে এটা নিয়ে গবেষণা করবে, সেটার জন্য ফান্ডিং দিবে যে ইসলামের আইনকে অমানবিক সাব্যস্ত করো। ঠিক আছে না? এটা তো স্বাভাবিক বিষয়, কারণ তাদের ইন্ডাস্ট্রি বাঁচাইতে হবে, তাদের তো ব্যবসা বাঁচাইতে হবে, ঠিক না? এটা বোঝাতে খুব সহজ, খুবই সহজ। হ্যাঁ, এই যে দেখেন এখানে এই যে আইসিসিপিআর তারা বলতেছে যে ইসলামের যে মানে কেন ইসলাম যেগুলোকে এই যে হদ পানিশমেন্ট, সেই পানিশমেন্ট গুলাকে ইলিগাল ঘোষণা করছে। হ্যাঁ, রিলিজন চেঞ্জ করা, এটা তার একটা চয়েস। হ্যাঁ, তারপর এগুলো নিয়ে আলোচনা করছে। তো আমার আলোচনা মোটামুটি এই পর্যন্ত, আজকে এই পর্যন্ত থাক। আমি আরো পড়তেছি, আমি আরো মাস দুয়েক এই বিষয় নিয়েই পড়বো। তো আরো হয়তো কিছু বিষয় নিয়ে আমার কনসেপ্ট আরো ক্লিয়ার হবে, আপনাদেরকে আমি জানাতে পারবো। ঠিক আছে, ইনশাআল্লাহ দেখা হবে আবার কখনো। ইনশাআল্লাহ ভাই, জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ আপনার কল্যাণ করুক, আমাদেরও কল্যাণ করুক। এটা আর ভাই হচ্ছে দোয়া করবেন ইনশাআল্লাহ। জি ভাই, আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া থাকলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।